ওকে, সো মাল্টি ডাইমেনশনাল এরে আমরা গত ক্লাসে পড়ছিলাম এবং এটা বুঝছিলাম যে আমরা মাল্টি ডাইমেনশনাল বলতে মেইনলি 2 ডাইমেনশনাল নিয়ে কাজ করব। তো যেটা আমরা এক্সাম্পলে একটা ম্যাট্রিক্স আমরা ইনপুট দিয়েছিলাম, একটা 3x3 ম্যাট্রিক্স ইনপুট দিয়েছিলাম। তো আজকে আমরা চেষ্টা করি যে আমরা 3x3 ম্যাট্রিক্স তো দিতে পারলাম, এখন আমরা ট্রাই করি একটা 3x4 ম্যাট্রিক্স আমরা ইনপুট দিতে পারি না। 3x4 ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের রো 3টা এবং কলাম 4টা, তাই তো? 3x4 ম্যাট্রিক্স মানে হচ্ছে রো 3টা এবং কলাম 4টা। তো সেক্ষেত্রে আমরা জিনিসটাকে এইভাবে ডিজাইন করি যে আমি যদি বলি আমার ম্যাট্রিক্সটা 3x4 হবে, সেটা আমি কোডের মধ্যে ডিসাইড করতে পারবো। মানে আমি এমনভাবে কোডটা লিখবো, আমি এমনভাবে প্রোগ্রাম করবো যাতে করে আমি ডিসাইড করতে পারি যে আমার ম্যাট্রিক্সটা কত ইনটু কত হবে। আমি র নাম্বার বলে দিব, আমি কলাম নাম্বার বলে দিব। সো আমার কোডটা অ্যাকর্ডিংলি কাজ করবে, ঠিক আছে? আমি যদি বলি আমার র নাম্বার একটা, কলাম নাম্বার রো একটা, কলাম 3টা, দেন ইট উইল বিহেভ লাইক দিস। আমি যদি বলি আমাদের ম্যাট্রিক্সের রো 5টা, কলাম 6টা, সেক্ষেত্রে সে ওইভাবে বিহেভ করবে। আমার আলাদাভাবে রো নাম্বার, কলাম নাম্বার হ্যান্ডেল করতে হবে না। আমি একটা জেনারেল কেস বলে দিব আমার প্রোগ্রামকে, সে ওই অনুযায়ী কাজ করতে পারবে। তো আজকে আমরা ওই রকম একটা কোড ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে? গত ক্লাসে তো আমরা স্পেসিফিক ছিলাম যে আমাদের 3x3 একটা ম্যাট্রিক্স লাগবে। তো সেক্ষেত্রে আমরা শুরু করেছিলাম 0 থেকে 3বার লুপ চালাইছিলাম, তারপরে জেও শুরু করেছিলাম 0 থেকে 3বার লুপ চালাইছি। কিন্তু আজকে যাচ্ছি আমরা ওই যে 3বার লুপ চালানো, এটা আমরা 3 না লিখে এম আর এন অথবা রো আর কলাম দিয়ে ঠিক করে দিব। যে রো যদি থাকে 3, তাহলে আমি প্রথম লুপ 3বার চালাবো, কলাম যদি থাকে 4, আমি সেকেন্ড লুপ 4বার চালাবো, ঠিক আছে? প্রত্যেকবার সেকেন্ড লুপ আমি 4বার ঘুরবো, ঠিক আছে? সো ওই অনুযায়ী আমরা কাজ করবো আজকে। সো সেক্ষেত্রে তোমাদের গত ক্লাসটা পারাটা জরুরি। গত ক্লাসটা যদি রেকর্ডটা দেখে থাকো, আমি রাত্রে কিন্তু রেকর্ড দিছিলাম তোমাদের, মেবি বা রাত্রে বা এর আগের দিন রেকর্ড দিছিলাম। তো যেদিনই দিই রেকর্ড যদি দেখে থাকো বা ক্লাস যদি করে থাকো, তাহলে আজকে ক্লাসটা ভালো মতো বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা কোডটা একটু চিন্তা ভাবনা করে শুরু করে দিই। বেশি কিছু না, কিন্তু কাজ কিন্তু গত ক্লাসেই ম্যাক্সিমাম করে ফেলছি, সামান্য একটু এডিট করতে হবে। আমি প্রথমে আমার এটা নিয়ে আসি, স্ক্রিনটা নিয়ে আসি, স্ক্রিন 1। তার আগে আমরা হোয়াইট বোর্ডে আগে কিছু কথাবার্তা বলি। হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে আশা করি, হোয়াইট বোর্ডটা। আচ্ছা, ওকে। আর কতদিন লাগবে? আমার সি প্রোগ্রামটা কিন্তু 1 মাসের কোর্স। সো আমার সি প্রোগ্রাম শেষ করতে 1 মাস লাগবে, ঠিক আছে? আজকে হচ্ছে পার্ট 8 মেবি। সো নর্মালি যেহেতু 1 মাসে আমরা 12টার মতো ক্লাস নেই, সো এই তো আর 4 থেকে 5টা ক্লাসে আমি সি প্রোগ্রামিং কোর্সটা শেষ করে দিব, ঠিক আছে? তোমরা এত তাড়াহুড়া কেন করছো আমি বুঝলাম না। মানে এটা 1 মাস শেষ হোক নাকি 12 ক্লাসে শেষ হোক নাকি 8 ক্লাসে শেষ হোক, সেটা তো শেষ হবেই। ভালো মতো শেষ করো। এত আগে আগে আইসিটি কোর্স পড়া শেষ করে কি করবা? আচ্ছা, তো দেখো, আমি আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আজকের টপিক হচ্ছে আমাদের মাল্টি ডাইমেনশনাল এরে। গত ক্লাসের কোডটাকে আমরা একটু নতুনভাবে লিখব। ওকে, এখন গত ক্লাসে যেটা পড়ছিলাম যে আমরা ম্যাট্রিক্সটা ইনপুট দিতাম, এরকম ছিল আমাদের ম্যাট্রিক্সটা 2 3 4 6 7 8 10 12 11। ওকে, তো আমাদের এই ম্যাট্রিক্সটা ছিল 3x3 ম্যাট্রিক্স। তো আমরা ইনপুট দিছিলাম কিভাবে? আমরা নিছিলাম এভাবে যে i = 1। আমরা ফর লুপ চালাইছিলাম i এর জন্য, i = 1। তারপর বলছিলাম i0 দিয়ে শুরু করছিলাম আমরা, ঠিক আছে? i0 দিয়ে শুরু করছিলাম, i লেস দেন ছিল 3। তারপরে বলছিলাম i প্লাস প্লাস। ওকে, তারপরে লুপের ভিতরে ঢুকে আমরা আরেকবার লুপে ঢুকছিলাম, হুইচ ইজ j = 0, j লেস দেন 3, j প্লাস প্লাস ছিল। 0 দিয়ে কেন শুরু করলাম? কারণ আমরা যে ম্যাট্রিক্স এরেটা নিব, আমাদের যে এরেটা থাকবে ইন্টিজার টাইপের যে ম্যাট্রিক্স এরেটা থাকবে, এই যে ম্যাট লিখলাম এটাকে, ম্যাট। এই যে এটা কিন্তু একটা 2 ডাইমেনশনাল এরে, এবং তোমরা জানো নিশ্চয়ই যে এরের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, সেজন্য আমরা 0 থেকে স্টার্ট করছি। তো 0 থেকে যেহেতু স্টার্ট করছি, আমি 3টা ইনপুট কিভাবে পাবো? 0তম ইন্ডেক্সে একটা, 0তে একটা, 1-এ একটা এবং 2তে একটা। সেজন্য আমি i <3 বলছি,
ঠিক আছে, আমরা যদি 1 থেকে শুরু করতাম তাহলে কিন্তু i less or equal to 3 বলতাম, যেহেতু আমরা 0 থেকে শুরু করছি সেজন্য আমরা i less than 3 বললাম। ঠিক আছে, এরপরে ভিতরে ঢুকে আমরা কি করব, এই যে ইনপুট নিব, তো এই ফর লুপের ভিতরে আমরা scanf করে কি নিব, এই যে scanf করে আমরা কি নিছিলাম ইনপুট %d, তারপরে বাইরে বের হয়ে কি লিখছিলাম, এখানে লিখছিলাম যে এন্ড ম্যাট কি নিছিলাম ইনপুট i j, এই ছিল আমাদের ইনপুট। তো এই কাজটা আমরা করছি, তারপরে কি, তারপরে সেম ফর লুপ দিয়ে আমরা আবার এখানে প্রিন্টএফ করছি, মানে যেটা ইনপুট দিয়েছি সেটা প্রিন্টএফ করছি। প্রিন্টএফে একটু ডিফারেন্ট ছিল যে প্রত্যেক রো প্রিন্ট করার পরে আমরা নিউ লাইনে আসবো। তো নিউ লাইনটা কিভাবে, প্রত্যেক সেকেন্ড লুপ শেষ করার পরেই ভিতরের যে একটা লুপ ছিল সেটা শেষ করার পরে আমরা নিউ লাইন প্রিন্ট করবো, যাতে করে সবকিছু নতুন লাইনে প্রিন্ট হয়। এটা ছিল গতদিনের কোড। গতদিনের কোডটা আরেকবার তাহলে দেখাই দিই। গতদিনের লাস্ট যে কোডটা ছিল এটাকে আমি সেভ করছিলাম, দেখি তো, ওপেনে যাই। আমাদের কোডগুলো সেভ হয় কোথায়, ম্যাট্রিক্স লিখছিলাম না, ম্যাট্রিক্স, দাঁড়াও আমি খুঁজে বের করি এটাকে। আচ্ছা তোমাদের জানাতে ফোল্ডার ছিল, এটা খুঁজে বের করতে হচ্ছে তাহলে আমাকে। কোডস, আমাদের লাস্ট দিনের প্রোগ্রামটা ছিল পিরামিড, নাকি আমি সেভ করি না গত দিনের ক্লাসটা, 2 ডাইমেনশনাল এরে ছিল। দেখি তো ম্যাট্রিক্স, না ম্যাট্রিক্সের কোডটা মেবি করিনি, মানে আমি সেভ করিনি মনে হয়, সমস্যা নেই, এটা করতে বেশিক্ষণ লাগবেও না, আমি নতুন করেই করতে পারবো আবার। তো দেখো আচ্ছা, অভিজিৎ চক্রবর্তী, ম্যাট্রিক্সের আনস বের করা বলতে কি বোঝাচ্ছ, ডিটারমিনেন্ট বের করা, নির্ণায়ক বের করা? এটার নাম দিয়ে দিই তাহলে ম্যাট্রিক্স, এই যে প্লিজ মুভ দিস ইনডেফ, এই যে পেই তো কিছু, এটা ওপেন, আচ্ছা সমস্যা নেই। তোমরা কি কোডবক্স দেখতে পাচ্ছ বলো তো একটু? না ভাইয়া, কোডবক্স দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার দিতে হবে। ওয়েট আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিন 1। আচ্ছা আমার মেবি এটা কাটতে হবে, সেভ করে দিই, তারপর এটা কেটে দিই। এখন দেখা যাচ্ছে কোডবক্স? না ভাইয়া, এখন দেখা যাবে, যাচ্ছে না এখন? এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো। ওকে, আমরা তাহলে লিখে ফেলি কোডটা, লিখতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি নাম দিয়ে দিই ম্যাট্রিক্স উইথ, আচ্ছা ম্যাট্রিক্স উইথ মাল্টি ডাইমেনশনাল এরে, এটা তো ছিল এখানে, তো ছিলই, কপি করে দেখে একটু খুঁজে, এইটা পেয়ে গেছি, সাবাস। ওকে চলে আসছে, এটা লাগবে না আমার, আমি ওকে। এই যে আমাদের কোডটা গতদিন যেটা করছিলাম, এই যে ম্যাট্রিক্স 3x3 ছিল, আমাদের আই যে ছিল লুপ চালানোর জন্য, আমরা আই শুরু করেছিলাম 0 থেকে 3 পর্যন্ত চালাইছিলাম, 3-এর আগ পর্যন্ত চালাইছিলাম, আবার জেও শুরু করেছিলাম 0 থেকে 3-এর আগ পর্যন্ত চালাইছি, অর্থাৎ আমার এখানে ম্যাট্রিক্সটা ছিল 3x3, সেজন্য সবকিছু 3 ছিল। কিন্তু আমি যদি চাই যে আমার ম্যাট্রিক্সটা আমার মতো আমি যেভাবে চাই সেভাবে হোক, যেমনটা আমাদের ইএস ক্যালকুলেটরে বলে দেয় যে ম্যাট্রিক্স, তোমার ম্যাট্রিক্সটা কেমন, ম্যাট এটা কেমন 3x2 নাকি 2x3 এরকম কিনা। তো সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে ইনপুট ভ্যালুটা। তাই আমি বললাম একটা ভেরিয়েবলের নাম হচ্ছে আর ফর রো, এবং একটা ভেরিয়েবলের নাম হচ্ছে সি ফর কলাম। নিশ্চয়ই বুঝতে পারছি এটা, আর ফর সি ফর কলাম। এখন আমরা যেটা করবো, স্ক্যানএফ দিয়ে আমি একটু জিনিসটাকে স্মার্ট বানাই। জিনিসটা হচ্ছে আমি এইভাবে দিব এখানে যে এন্টার
রো নাম্বার, ঠিক আছে, এন্টার রো নাম্বার, ঠিক আছে, এরপর এদের দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, সো এই হচ্ছে আমার প্রথম অংশ থাকবে। তারপরে আমি কি করব, স্ক্যানএফ দিয়ে %d দিয়ে আমি এন্ড আর নিব, আর এর অ্যাড্রেসে আমরা রো নাম্বার নিব। তারপরে কি করব দেখো, এই যে এন্টার রো নাম্বার দেওয়ার পরে এটা করলাম, এটার পরে আমি এন্টার দিব, তারপরে আমাদের আবার প্রিন্ট হবে যে এন্টার কলাম নাম্বার, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রম্পট করে, প্রথমে রো নাম্বার চাই, পরে কলাম নাম্বার চাই, এরকম ভাবে। ওকে, সো আমরা এটাই করলাম, এইভাবে দিলাম এন্টার, এখানে দেব কলাম নাম্বার COLUMN কলাম নাম্বার, দেন আমরা দিব স্ক্যানএফ %d, এখানে আমরা n দিয়ে নিব ইনপুট c। তাহলে আমার র নাম্বার কলাম নাম্বার নেওয়া শেষ। তার মানে এখানে কিন্তু আমাদের কাজ সমাপ্ত, যে আমরা এই যে ইনপুট নিছি c, এই যে ইনপুট দিলাম r, এখন এই ম্যাট্রিক্সের সাইজটা কি হবে, এটা কি 3x3 হবে, না এটা হবে r×c। যেমন ধরো 2×3, 4×5, যা ইচ্ছা হতে পারে। এখানে আমি বসাবো কি, প্রথম যেটা সেটা তো হচ্ছে আমাদের রো নাম্বার, পরের যেটা সেটা তো হচ্ছে আমাদের কলাম নাম্বার। তো এখানে c বসাই দিলাম, কাজ কিন্তু এখানে শেষ। তারপরে এই যে আমি প্রথম লুপটা চালাবো, এটা চালাবো i<r পর্যন্ত, আর দ্বিতীয় যে লুপটা সেটা চালাবো i<c পর্যন্ত। তাহলে অটোমেটিক্যালি তোমার কোডটা ওইভাবেই চলবে, i<r, j<c, ঠিক আছে, এইভাবে প্রিন্ট হবে। তো এখন আমরা আগে থেকে একটা ঠিক করে রাখি, একটা আমাদের কিছু বললো আমারে, দেখি তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমরা একটু অ্যানোটেশন করে দেখাই, আমি কোন ম্যাট্রিক্সটা ইনপুট নিতে চাই একটু বলে দিই। আমি যে ম্যাট্রিক্সটা ইনপুট নিতে চাই সেটা হচ্ছে, মনে করো আমি দিব একটা 2×3 ম্যাট্রিক্স ইনপুট দিতে চাই প্রথমে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 2×3 ম্যাট্রিক্স মানে কি, আমি মনে করে দিতে চাই এটা 2টা রো 3টা কলাম, তাই তো। আমি দিলাম 1 2 3 4 6 7, এই হচ্ছে আমাদের 2×3 ম্যাট্রিক্স। আমি এগুলো ইনপুট দিব, আমি দেখবো এইভাবেই সে প্রিন্ট করতে পারে কিনা। তারপর আমি দিলাম মনে করো 3×2 ম্যাট্রিক্স, আমি একটা সুন্দর ম্যাট্রিক্স দিয়ে যাচ্ছি ভালো, আমি দিলাম 3×1 একটা ম্যাট্রিক্স দিই, 3টা আরও একটা কলাম, এরকম একটা ম্যাট্রিক্স আমি দিতে চাই। তো এটা কিরকম হবে, এটা হবে 1 2 5, এরকম। দেখো এখানে 3টা রো, 1টা 2টা 3টা, কলাম কিন্তু মাত্র একটা। তো এই দুইটা ইনপুট দিয়ে দেখি আমরা আমাদের কোডটা ওইভাবে কাজ করে কিনা, ঠিক আছে। এখন আমরা এটা কেটে ফেলি, রান দিছি, কনসোল আসুক। কনসোল দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, তাহলে দেখো আমি প্রথমে কত ইনপুট দিতে চাই, 2, আমার রো নাম্বার 2, এই যে এটার মতো করে 2। পরে চাচ্ছে আমার কাছে কি, কলাম নাম্বার দাও, দিলাম 3। এরপর আমি কি করবো, আমি ইনপুটগুলো দিতে থাকবো এই যে ম্যাট্রিক্সটা, তো 1 3 4 2 6 7 এইভাবে। আমি দিলাম 1 3 4 2 6 7, দেখো 1 3 4 2 6 7 এইভাবেই আসছে, তাই না, মিলে গেছে কিন্তু। তা আমাদের কোডটা আমরা যেভাবে যাচ্ছি সেভাবেই কাজ করছে। এখন আমরা সেকেন্ড কোডটা করে দেখি, সেকেন্ড অংশটা। এখন আমি দিব 3 রো নাম্বার আর 1 হচ্ছে কলাম নাম্বার, ঠিক আছে। আমি দিব 1, দেন আমি দিব 2, দেন আমি দিব 3। দেখো 1 2 3 আসছে। আমি লেখার সময় হয়তো একটু উল্টা লিখে ফেলছি, বাট এইভাবে আসছে আউটপুটটা 1 2 3। যেভাবে চাও তুমি এখন সেভাবেই করতে পারো। তুমি যদি এখন 5×5 ম্যাট্রিক্স দাও, ওইভাবেই তুমি ইনপুট দাও, তোমাকে ওইভাবে আউটপুট দেবে। সো এটা হচ্ছে একদম জেনারেলাইজড একটা কি বলে কোড, যেটার মাধ্যমে তুমি যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স তুমি 2 ডাইমেনশনাল, অবশ্যই যে কোনো অর্ডারের 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স তুমি ইনপুট এবং আউটপুট করতে পারবা। ওকে, এই হচ্ছে কথা। আশা করি কোডটা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এর মাধ্যমে আমাদের মাল্টি ডাইমেনশনাল এর শেষ। এখন আরেকটা একজন জিজ্ঞেস করছে আমাকে যে যে সে চাচ্ছে এরকম যে আমি একটা ম্যাট্রিক্স ইনপুট দিব আমার প্রোগ্রামটা, বিকজ এটা তো আমরা পারি, এটা তো আমার আসলে আহামরি তেমন কিছু করি নাই, ইনপুট দিছি ওই সেম ম্যাট্রিক্সটা আউটপুট দিছি, ওইটা তো আমরা খাতা কলমে করতে পারি। খাতায় কি আমরা এটি লিখতে পারি না, খাতায় তো আমরা এটি লিখতে পারি, বাট খাতায় আমরা যেটা ডিরেক্ট করতে পারি না সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটার
ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করা, কারণ এটা তো বইয়ের প্রশ্ন দেখে দেখে তুলে ফেলা যায়, 1 3 4 2 6 7 দেখে দেখে বসাবা, তুমি এখানে কোড করে বসাচ্ছ, আর তো কিছু না, তাই তো। কোডটাকে জাস্ট তুমি সাজাইছো এমন ভাবে যাতে সে এইভাবে প্রিন্ট করে অ্যাকর্ডিংলি। কিন্তু তুমি তখনই এটার মেইন পাওয়ারটা বুঝতে পারবা প্রোগ্রামিং এর, যখন তুমি এটার মাধ্যমে একটা নির্ণায়ক বের করতে পারবা। এই যে ফুল একটা ম্যাট্রিক্স আমাকে দিলাম 2 × 3 ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক তুমি যখন বের করতে পারবা তখন তুমি বলবে যে তুমি জিনিসটা মানে ইউজ করতে পারছো, মানে তখন তুমি প্রোগ্রামিং এর পাওয়ারটা ইউজ করতে পারছো আর কি। এখন তো জাস্ট আমি প্রিন্ট করতেছি, বেশি কিছু কিন্তু এখানে করিনি। কোড দেখে যদি অনেক কিছু মনে হচ্ছে, আসলে কিন্তু এখানে তেমন কিছু না, জাস্ট একটা ইনপুট নিছো আর ওইটাই আউটপুট করছো, তেমন কিছু না। সো এটা আমি পরে দেখাবো, একটু অ্যাডভান্স স্টেজে যাই আমরা, তারপরে দেখাবো। কারণ এখনই তোমাদেরকে যদি আমি ডিটারমিনেন্ট দেখাই, দেখুন ডিটারমিনেন্টের মধ্যে কাহিনী কিন্তু অনেকগুলো আছে। আমি যখন 1 নিয়ে কাজ করবো দেখাই তোমাদেরকে। আমি যখন ডিটারমিনেন্ট তোমরা সবাই পারো, এটা আমি জানি, ডিটারমিনেন্ট বের করা সবাই পারো মোটামুটি। যে আমি যখন 1 এর সাপেক্ষে নিব, তখন আমরা 1 এর রো 1 এর কলাম বাদ দিব, বাকি দুইটা নিয়ে কাজ করব। ওকে, যখন আমি 3 নিয়ে কথা বলবো, তখন 3 এর রো 3 এর কলাম বাদ বাকিগুলো নিয়ে কাজ করব। কিভাবে কাজ করব? ওই যে গুণ করব, তারপরে বিয়োগ করব। এখানে একটা কথা আছে, আমাদের সামনে প্লাস বসবে নাকি মাইনাস বসবে সেটাও কিন্তু ডিপেন্ড করে একটা সূত্রের উপর, সেটা হচ্ছে -1 r+c। তো যখন আমি কোনো একটা অপারেশন চালাবো, আমার আগে মাথায় রাখা লাগবে ওই যে এন্ট্রিটা, ধরো আমি যদি একটা ম্যাট্রিক্স দিয়ে বলি তোমাকে 2 3 4 6 7 8 9 10 2, আমি যদি বলি 7 এর সামনে কি বসবে, 7 কি প্লাস নাকি মাইনাস, বা 7 এর সাপেক্ষে যখন হিসাব করবো সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, তোমার তখন হিসাব করা লাগবে যে 7 এর পজিশনটা আসলে কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে। দেখো 7 এর পজিশন 2 নাম্বার রো 2 নাম্বার কলামে, তাহলে -1 × 2 + 2, আনসার অবশ্যই +1, তাহলে 7 এর আগে আমাদের প্লাস বসবে। ওকে, যখন আমরা নির্ণয় করতে যাব তখন আর কি। এইটার ক্ষেত্রে দেখো 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তো ডেফিনেটলি এইটার ক্ষেত্রে মাইনাস বসবে। তো এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে যে তুমি কখন প্লাস বসাবা কখন মাইনাস বসাবা, ঠিক আছে। কোডকে তো এটা বললে হবে না যে তুমি এখন প্লাস করো পরেরটা মাইনাস করো, এইভাবে তো তাকে টগল করানো যাবে না, মানে ওইভাবে মানে করানো যাবে, সবকিছুই করানো যায়, বাট তোমার তো তাকে একটা সুন্দর প্রসেস বলে দেওয়া উচিত। তখন তুমি কি করবা, তুমি তার রো নাম্বার আর কলাম নাম্বার চেক করবা। তুমি জাস্ট চেক করবা প্রত্যেকবার ঢোকার সময় যে সামনে মাইনাস বসাবা নাকি প্লাস বসাবা, চেক করবা কিভাবে, -1 এর পাওয়ার দিবা আর প্লাস। এখন পাওয়ার কিভাবে দিবা সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, সেটা হচ্ছে পাওয়ার দেওয়ার উপায় হচ্ছে POW নামে একটা ফাংশন আছে সি প্রোগ্রামিং এ, এটা হচ্ছে math.h এই লাইব্রেরির আন্ডারে আছে ফাংশনটা। সো POW হচ্ছে পাওয়ার ফাংশন, যেখানে আর্গুমেন্ট হিসেবে তুমি পাস করবা যে সংখ্যার পাওয়ার বের করতে চাই সেই সংখ্যাটা, তারপরে যেটা দিবা সেটা হচ্ছে পাওয়ার কত 2, এটা মানে হচ্ছে 2 টু টু দি পাওয়ার 3, এটাই হচ্ছে POW 23। এটাকে অবশ্যই এইভাবে লেখা যায় 2 × 2 × t, বাট কাহিনী হচ্ছে এটা তো খুব সুন্দর একটা প্রসেস না, এটা ফাংশন থাকলে ভালো হয়, যেটা আমাদের এখানে আছে পাওয়ার 23 POW 23। এরকম আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে স্কোয়ার রুট করা যায়, যেটার মাধ্যমে এটাকে আমরা বলি SQRT দিয়ে যদি আমি 2 দিই, সে আমাকে 2 এর বর্গমূল রিটার্ন করবে। ওকে, এখন আচ্ছা, তাহলে নির্ণায়কের যে অংশটা, আমি যে বললাম নির্ণায়ক তোমাদেরকে দেখাবো, নির্ণায়ক আমি আজকে দেখাচ্ছি না, আজকে তোমাদেরকে আমি টাস্ক দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখন যে যে কোনোভাবেই আমরা একটা ম্যাট্রিক্স ইনপুট নিতে পারি। এখন তোমাদের কাজ হচ্ছে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করা, খুব একটা বেশি কিন্তু কঠিন কাজ না। তোমার ম্যাথ বইয়ের নির্ণায়ক যদি পারো, ম্যাথ বইয়ের নির্ণায়কে যে নিয়ম, সেই নিয়মটাকেই তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবা, ঠিক আছে। তুমি তোমার মতো করে যেভাবেই পারো কোডটা করো। আমি আশা করবো তোমরা নেক্সট ক্লাসের আগে এই এই নির্ণায়ক বের করার কোডটা আমাকে জমা দিতে পারবে, একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে বের করতে হয় সেই কোডটা, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, HW হচ্ছে ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক ম্যাট্রিক্সের, মানে যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সের আর কি, যে কোনো সংখ্যক না, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। মানে তুমি ম্যাট্রিক্স ইনপুট দিবা, এইভাবে ম্যাট্রিক্স ইনপুট দিবা, সে তোমাকে তখন আর ম্যাট্রিক্স আউটপুট দিবে না, সে তোমাকে ডিরেক্ট বলবে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স ইজ, এই যে নির্ণয় করতে হবে, তুমি ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সের প্রোগ্রামটা আমাকে জমা দিবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। এটাকে একজন স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়েছো কেউ? স্ক্রিনশট নেওয়া হয়েছে?
জি ভাই। ওকে, ঠিক আছে, ওটা গ্রুপে দিয়ে দিও। আচ্ছা, তাহলে আমি এখন এটা ক্লিয়ার করে ফেলি। তাহলে এই শেষ আমাদের 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। ওকে, এখন এটা তো শেষ, এটা আমি করে দিলাম, সেভ করে দিলাম, এটা থাকলো এটা এখানেই। ওকে, এখন আমরা একটা নতুন টপিকে যাব। টপিকটার নাম হচ্ছে ফাংশন। ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে ফাংশন। ফাংশন তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, ফাংশন তোমাদের বইয়ে থাকা একটা টপিক, তোমাদের আইসিটি বইয়ে আছে ফাংশন, এই টপিকটা। ফাংশন খুবই কাজের একটা জিনিস। যেমন ধরো ফাংশনের কাজ হচ্ছে, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যা করেছি সবকিছু কিন্তু মেইন ফাংশনের ভিতরে করেছি। খেয়াল করো, ইটস এ ফাংশন। এই যে মেইন লিখলাম, এটা কিন্তু একটা ফাংশন। এবং খেয়াল করো, আমাদের সব কোড কিন্তু এই মেইন ফাংশনের ভিতরেই ঢুকানো, তাই তো? বাট কাহিনী হচ্ছে, সবকিছুকে যদি আমরা আলাদা করে রাখতে পারি ফাংশনগুলোকে, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাপারটা ইজিয়ার। যেমন ধরো আমাদের ক্যালকুলেটরের কথা চিন্তা করো না, ক্যালকুলেটরের কি এক বাটনের মধ্যে কি সব ফাংশন, নাকি এক একটা ফাংশনের জন্য আলাদা আলাদা বাটন আছে? ডেফিনেটলি আলাদা বাটন আছে। তুমি গুণ করে এক বাটন দিয়ে, এটার আলাদা ফাংশন। তুমি যখন ইন্টিগ্রেশন করো, সেটার জন্য আলাদা ফাংশন ইউজ করো। তো এইভাবে তোমার একটা প্রোগ্রামের মধ্যে তোমার যদি সবগুলো ফাংশন এক জায়গায় লেখা থাকে, বা সবগুলো কাজ যদি তুমি এক জায়গায় করে ফেলো, তাহলে কিন্তু জিনিসটা একটু ক্লামসি হয়ে যায়, একটু মানে অগোছালো হয়ে যায়। এটা হয়তো যখন ছোট কোড, সেই জন্য প্রবলেম হচ্ছে না, বাট আস্তে আস্তে তুমি যখন বড় কোডে যাবা, তখন কিন্তু তোমার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফাংশন থাকতে হয়। যখনই যে কাজ করা দরকার, তুমি ওই ফাংশনের মাধ্যমে কাজটা করাই নিয়ে আসবা। যেমন ধরো, তোমার একটা সংখ্যাকে চেক করা দরকার, একটা সংখ্যা চেক করা দরকার যে ওই সংখ্যাটা প্রাইম নাম্বার কিনা। তোমার প্রাইম নাম্বার চেকার নামে একটা ফাংশন থাকবে, তুমি ওই ফাংশনে তোমার ওই নাম্বারটাকে পাঠাবা, ওই ফাংশনটা তোমাকে রেজাল্ট দিবে যে এটা একটা প্রাইম নাম্বার অথবা এটা একটা প্রাইম নাম্বার না। মানে আমরা দিন শেষে ওই প্রাইম নাম্বারের কোডটাই করব, যেটা আমরা আগে করছিলাম, বাট সেটা এখন ফাংশন হিসেবে আলাদা অন্য জায়গায় থাকবে। আমরা জাস্ট মেইন ফাংশন থেকে ওই ফাংশনকে কল করব, মানে ফাংশনকে কাজে লাগানোর, এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় ফাংশনকে কল করা। ওকে, সো এই কাজটা আমরা করব। তো টপিক হচ্ছে এখন ফাংশন। আমরা এখন আমাদের ইতে চলে যাই। ওকে, ওকে, খেয়াল করো, ফাংশন। এই ফাংশন আর ম্যাথের ফাংশন একরকম না। ম্যাথের ফাংশন অনেক স্পেসিফিক, এইরকমই হতে হবে, অথবা এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। বাট এই ফাংশনটা এরকম না। এই ফাংশনটা হচ্ছে, তাকে তুমি যা ইচ্ছা করাও, যা ইচ্ছা তুমি যা তাদের করাইতে পারো, সে ফাংশন। ঠিক আছে, তুমি যদি তাকে দিয়ে যোগ করাও, সে যোগের ফাংশন। তুমি যদি তাকে দিয়ে গুণ করো, তাহলে গুণের ফাংশন। তুমি যদি তাকে দিয়ে একটা প্রাইম নাম্বার চেক করাও, সে প্রাইম নাম্বার চেকের ফাংশন। তুমি যদি তাকে দিয়ে আরো বড় কিছু করাও, সে আরো বড় কিছুর ফাংশন। তো এখানে ফাংশনটা একদম তোমার ক্যাজুয়ালি বলা যায়, কোনো কিছু যাকে দিয়ে আমি করাই, সেটাই হচ্ছে ফাংশন। ঠিক আছে, আচ্ছা। তো ফাংশনের তাও কিছু, এখানে কিছু গ্রামার আছে, যে এইভাবে একটা ফাংশনকে নাম দিতে হয়, এইভাবে একটা ফাংশনকে ডিফাইন করতে হয়। তো ফাংশনের ডিফাইনের যে মেথডটা, বা ফাংশন ডিফাইনের যে কি বলে স্ট্রাকচারটা, সেটা এরকম লিখে দিচ্ছি এখানে। ফাংশনের এইটা হচ্ছে, প্রথমে থাকবে রিটার্ন টাইপ। এই ফাংশনটা কোন ধরনের ভ্যালু রিটার্ন করবে, বা সে আসলে কোন ধরনের আনসার তোমাকে দিবে, সেটা তোমাকে আগে থেকে জানা থাকতে হবে। যে এই ফাংশনটা আমাকে একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করবে, এই ফাংশনটা আমাকে একটা ক্যারেক্টার রিটার্ন করবে, এই ফাংশনটা আমাকে একটা বুলিয়ান নাম্বার রিটার্ন করবে, আগে থেকে তোমার জানা থাকতে হবে। তো আমার এখানে লিখে দিই রিটার্ন টাইপ। আমি প্রথমেই রিটার্ন টাইপ বলে দিব, দেন ফাংশনের নাম। ফাংশনকে তো একটা নাম দিতে হবে, তাই না? তাকে তো আমি ডাকবো, তাকে তো একটা নাম দেওয়া লাগবে, যাকে ডাকবো তাকে তো নাম দিতে হয়। আচ্ছা, তো রিটার্ন টাইপ ফাংশন, দেন এর ভিতরে প্যারামিটার থাকবে, এগুলোকে বলে প্যারামিটার। প্যারামিটার মানে কি, আমি কি কি ভ্যালু নিয়ে কাজ করবো সেখানে থাকবে। এগুলো নিয়ে আমরা যখন লিখবো, তখনই বুঝে যাবে প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে আসলে। প্যারামিটার 1, প্যারামিটার 2, এইভাবে যত সংখ্যক ইচ্ছা তুমি প্যারামিটার দিতে পারো, অ্যাকর্ডিং টু ইয়োর নিড। ওকে, আচ্ছা, আচ্ছা, একটু দেখে দিতে পারো।
আচ্ছা, গভর্নমেন্ট ইনফো থেকে একটা মেসেজ আসছে আমার নাম্বারে। মেসেজটা হচ্ছে, আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আখিতে রশ্মি জ্বালাতে করব দৃষ্টিদান। মানে তোমাকে রক্তদান এবং চক্ষু দান করতে বলছে আর কি। বাট রক্তদান দান করা যায়, জিনিসটা হালাল, ঠিক আছে, বাট চক্ষু দান জিনিসটা মেবি হালাল না। একটু তোমরা ঘাটাঘাটি করিও। মানুষজন অনেক সময় মরণোত্তর দেহ দান করে যায়, এই জিনিসটা আসলে সম্ভবত হালাল না। একটু চেক করে দেখিও। অনেকে তো কিডনি মিডনি সব দিয়ে চলে যায়। এটা হচ্ছে তারা করে যারা হচ্ছে আফটার লাইফে বিশ্বাস করে না, তারা তাই মনে করে জীবনটা একটাই, তো সেই হিসাবে। তো কাহিনী হচ্ছে জীবন তো একটা, ঠিক আছে, বাট সেম জীবনই তো মরার পরে আবার রিজিউম হবে। মরার পরে তো পজ হয়, বা আবার তো রিজিউম হবে। যদি হয়ে যায় রিজিউম, তাহলে তো তুমি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া গিয়ে কি করবে? চোখ ফেলে চলে গেলে তো চোখ আর পাবা না, পরে তো জান্নাতে গেলে আর দেখতে পারবা না কিছু। তো রাইখা যায় না, কিছু নিয়ে যায়। ওকে, রিটার্ন টাইপ আমাদের ফাংশনের, এই যে রিটার্ন টাইপ, ফাংশন নেম এবং প্যারামিটার, প্যারামিটার টু, এই হচ্ছে ফাংশনের ডিজাইনের নিয়ম। তো আমি একটা ফাংশন লিখে ফেলি, তাহলে বুঝে যাবে কাহিনীটা আসলে কি। ধরো আমি বললাম যে আমাদের একটা ফাংশন যেটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ, আমি এখানে লিখবো ইন্ট। ফাংশনটার নাম মনে করো অ্যাভারেজ। সে অ্যাভারেজ, আচ্ছা অ্যাভারেজ করে যে এটা ইন্টিজার হবে এমন কোনো কথা নেই, আমি এটার নাম দিলাম ভদ্রতার খাতিরে এখন দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের সাম করার একটা ফাংশন, মানে সামেশন বের করবো আমরা। সাম ফাংশনের নাম হচ্ছে সাম, এই যে রিটার্ন টাইপ, এই যে ফাংশনের নাম। ভিতরে প্যারামিটার থাকে। প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে আসলে, আমি আসলে কি করব, মানে এইখানে তো ফাংশনে তো কিছু একটা আসবে। তো আমি বললাম এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আসবে, আমি মনে করো দুইটা সংখ্যা যোগ করবো, একটা হবে ইন্টিজার এ, এখানে আলাদাভাবে লিখতে হয় ইন্টিজার বি। তাহলে দুইটা সংখ্যা ইন্টিজার টাইপের আমি এই ফাংশনের ভিতরে ঢুকাবো, ঠিক আছে, এবং এই দুইটা সংখ্যাকে আমি যোগ করব, ঠিক আছে, এই যে এইভাবে। তারপর কি করব খেয়াল করো, এখানে আমি সংখ্যা দুটা যোগ করবো, আমি বলবো রিটার্ন রিটার্ন এ প্লাস বি। বিকজ আমার ফাংশনের দাবি তো এটা যে সে সামেশন করে আমাকে রিটার্ন করবে। এই যে সে বললো রিটার্ন এ প্লাস বি, সেই যে রিটার্ন করছে, কার কাছে রিটার্ন করছে? যে তাকে ডাকছে তাকে সে রিটার্ন করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে মেইন ফাংশন কার কাছে রিটার্ন করে? মেইন ফাংশন আসলে আমাদের অপারেটিং সিস্টেমের কাছে রিটার্ন করে, বা মেইন ফাংশন হচ্ছে একদম মেইন ফাংশন, তো তার একদম হিসাবটা কিন্তু একদম কম্পাইলারের সাথে মেইন ফাংশনের, তো সে ওর কাছে রিটার্ন করে, কম্পাইলার তাকে কল করে, সেজন্য আমরা ওই কলিংটা দেখতে পারি না, ঠিক আছে, বাট এই কলিংগুলো আমরা দেখতে পারি। এই যে রিটার্ন করছে সে কার কাছে সেটা আমরা দেখব, যাকে সে মানে যে তাকে ডাকছে, এই যে সাম ফাংশনটাকে যে ডাকছে তার কাছেই সে রিটার্ন করছে কি এ প্লাস বি। তো কই থেকে ডাকছে খেয়াল করো, মেইন ফাংশন থেকে আমরা ডাকবো, অথবা অন্য একটা ফাংশন থেকে আমরা এই ফাংশনে ডাকতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমাদের হিসাবে এখন মেইন ফাংশনে রাখি। এই যে ইন্ট মেইন এখন আমাদের আসছে। এখন দেখো ইন্ট মেইনের ভিতরে আমি দুইটা সংখ্যা ইনপুট নিলাম, মনে করো আমি বললাম ইন্ট এক্স ইজ ইকুয়াল টু সে ফর এক্সাম্পল 5, ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু ফর এক্সাম্পল মনে করো 10। আমি কি করলাম এখন, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ইন্ট আনস বলে বললাম যে এখানে ইন্ট আনস ইজ ইকুয়াল টু, এখন আমি এখানে 5 আর 10 যোগ করে দিই নেই, আমি কি করছি, আমি ওই ফাংশনের মাধ্যমে 5 আর 10 কে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আমি বললাম সাম এক্স ওয়াই, অর্থাৎ বুঝতেছো কাহিনী কি, আমি এই সাম ফাংশনটার ভিতরে এক্স আর ওয়াই কে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিছি। তাহলে বুঝতেছো এখন সামের মধ্যে কারা যাবে, এক্স ওই ফাংশনের ভিতরে এ হিসেবে ঢুকবে, এবং ওয়াই ওই ফাংশনের ভিতরে বি হিসেবে ঢুকবে। এবং খেয়াল করো দিন শেষে সে কি করতেছে, ভিতরে ফাংশনটার ভিতরে সে রিটার্ন করছে কতটুকু, রিটার্ন করছে এ আর বি যোগ করে রিটার্ন করতেছে আমাকে। তো এই যে রিটার্ন ভ্যালুটা কার কাছে জমা হবে, এই যে আনসের মধ্যে রিটার্ন ভ্যালুটা জমা হবে। সামকে কল করার ফলে সাম যা রিটার্ন করে সেটাই এই আনসের মধ্যে এসে জমা হবে, এবং পরবর্তীতে আমরা আনসকে প্রিন্ট করব। হয়তো তোমরা বলতে পারো যে এটা তো ইজি কাজ, এটা তো এখানেই করা যেত, হ্যাঁ এটা এখানে করা যায়, বাট আমরা তো তোমাকে এখন জাস্ট ফাংশনটা বোঝাচ্ছি যে ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা তো পরবর্তীতে এই ধরনের কাজের জন্য তার আমরা ফাংশন ব্যবহার করব না, মানে মোটামুটি শিওর। বাট আমাদের যখন একটু বড় কাজ করতে হবে তখন কিন্তু আমরা ফাংশনটা ইউজ করব ফর আওয়ার কনভিনিয়েন্স, যাতে আমরা প্রোগ্রামটাকে একটু গুছিয়ে রাখতে পারি। গুছিয়ে রাখার জন্য ফাংশনটা আমরা ব্যবহার করি, নাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, মেসি হয়ে যাবে।
আচ্ছা, ওকে। সো এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমরা এটা কোড করে ফেলি, বা আমি কিন্তু পরে প্রিন্ট করবো। এই যে ইন্ট আনস সমান তো আসছে, আনসটা আমরা প্রিন্ট করবো এখানে। তো আমি কোড করে ফেলি। ওকে, আশা করি কোড ব্লকস দেখা যাবে এখন। এই যে কোড ব্লকস আসছে আশা করি। নিউ ফাংশন, নিউ একটা ফাইল খুলে ফেলি। এটার নাম দেবো আমরা Ctrl+Shift+S দিয়ে, এটার নাম দেবো আমরা ফাংশন। ফাংশন, আমরা ফাংশন দিয়ে আমরা কি করতেছি, সামেশন করতেছি, ডট সি। ওকে, তো ইজি করে একটা লিখে ফেলি, include stdio dot h। ওকে, সো এখন তার আগে আমরা ফাংশনটা ডিফাইন করে ফেলি। যে ফাংশনটা কি, আমাদের ইন্টিজার টাইপের একটা ফাংশন, তার নাম দিব আমরা সাম। তার ভিতরে কি থাকবে, একটা দিব আমরা মনে করো ইন্ট এক্স, একটা দিব আমরা ইন্ট ওয়াই। এই জিনিসগুলোকে প্যারামিটার বলে, যে ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে এক্স আর ওয়াই ঢুকতেছে। আমি তো এটাকে এক্স ওয়াই বলি নাই, আমাদের কোডে এটা এ ছিল। তোমার ইচ্ছা, এটা যা ইচ্ছা দিতে পারো। এ দিলাম, এটাকে বি দিলাম। তারপর আমরা কি করবো, রিটার্ন করবো। আমরা চাইলে এখানে এটা কিনে আরো অনেক, মানে অনেক কিছু করতে পারি। ইন্ট এ আর বি, এ আর বি কিনে আমরা অনেক কাজ করতে পারি, বাট আমার এখানে উদ্দেশ্য সীমিত। আমরা জাস্ট ফাংশনটা বুঝতে চাই, সেই জন্য আমরা এটাকে ইজি রাখছি। রিটার্ন এ প্লাস বি, এ আর বি এর যোগফল সে রিটার্ন করবে তার কাছে, যার কাছ থেকে তাকে তার কল আসছে। তো এখানে আমি লিখলাম ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 10। তারপর বললাম ইন্ট, এক লাইনে লেখা যেত, আলাদা করে লিখলাম আর কি, সমান 6। তারপর বললাম ইন্ট আনস ইজ ইকুয়াল টু, আমরা সাম ফাংশন যে আছে না, এই সাম ফাংশনকে আমরা কল করবো। আমি লিখবো এখানে সাম, তারপর এইটার ভিতরে আমি এক্স আর ওয়াই কে পাঠিয়ে দিব, এক্স আর ওয়াই কে পাঠিয়ে দিব। তাহলে খেয়াল করে, এখানে সামের ভিতরে আমরা এক্স আর ওয়াই কে পাঠাচ্ছি, তো এক্স যাবে ইন্ট এই সামের মধ্যে এ হিসেবে, আর ওয়াই ঢুকবে এই সামের মধ্যে বি হিসেবে। সো এক্স যাচ্ছে এ এর এর রূপ ধরে, আর ওয়াই যাচ্ছে বি এর রূপ ধরে। পরবর্তীতে আমরা কি করলাম, রিটার্ন এ প্লাস বি করলাম, এ আর বি যোগ করে রিটার্ন করে দিলাম। তো এই যে সাম কল করার ফলে যে রিটার্ন ভ্যালুটা, এখানেই কিন্তু সেই রিটার্ন ভ্যালুটা আসবে, অর্থাৎ এ আর বি এর যে যোগফল সেটা এখানে আসবে। তো এটা কার মধ্যে আমরা রাখছি, এই যে আনসের মধ্যে রাখছি। তো পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে, ভাই হ্যাঁ ভাই বলো। জি ভাই, সাম এক্স ওয়াইটা বুঝি নাই ভাই, না তো সাম আর এক্স বি ওয়াই বুঝে নাই, আমি এই সামের যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে আমি দুইটা ভ্যালু পাঠাচ্ছি, এক্স একটা ভ্যালু এবং ওয়াই একটা ভ্যালু। এই যে এই এক্সটা আর এই ওয়াইটা পাঠাচ্ছি আমি, বুঝতেছো? জি ভাই বুঝছি, ঠিক ওকে, আছে। এই যে ঠিক আছে, মানে এখানেই, এখানেই এই যে তুমি চাইলে, তোমার যদি আরো ইজি করার ইচ্ছা থাকে, তুমি ডিরেক্ট 10 আর 6 পাঠিয়ে দাও, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমরা যেহেতু এক্স বলছি ভেরিয়েবল হিসেবে, সেই জন্য আমরা এখানে এক্স বললাম, সেই জন্য আমরা এখানে ওয়াই বললাম। কারণ সামনে তো আমরা হয়তো এক্স এর ভ্যালু এইভাবে 10 দিয়ে দিব না, এটা হয়তো আমরা কিবোর্ড থেকে স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে পারি। তো সেই জন্য আমি জিনিসটাকে একটু জেনারেলাইজ রাখছি। ওকে, তো আনসার মধ্যে এক্স এবং ওয়াই যখন সাম ফাংশন হয়ে এ প্লাস বি রিটার্ন হয়ে গেছে এখানে, তাহলে এ আর বি এর যোগফল 10 আর 16 আসবে। তো আমি কি করবো, এখন প্রিন্ট করবো, প্রিন্টএফ পার্সেন্ট ডি, কি প্রিন্ট হবে, আনসার ভ্যালুটা প্রিন্ট হবে। দেখি প্রিন্ট হয় কিনা। দিলাম এটা এখানে, দিলাম যোগ। এই যে আনসার ডিরেক্ট কত আসছে দেখছো, 16 চলে আসছে আনসার। তো আশা করি এই অংশটা বুঝতে পারছো সবাই। ওকে, এই হচ্ছে আমাদের কোড ফাংশন, ঠিক আছে, এই হচ্ছে হিসাবটা। এটা গেলে ফাংশনের একদম নর্মাল একটা ইউজ। ওকে, জাস্ট আমরা কল করছি ফাংশনকে, এই যে সাম এক্স ওয়াই এর মাধ্যমে, তারপর সে রিটার্ন করছে। এমনও হতে পারে, এমনও হতে পারে আমি একটা ফাংশনকে রিটার্ন টাইপ না দেই। এই যে এটা এটা আমাদের রিটার্ন টাইপ ছিল না, যে ফাংশনটা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে। আমি যদি এই রিটার্ন টাইপের জায়গায় ভয়েড লিখে দেই, তোমরা অনেকেই জানো যে ভয়েড এর বাংলা হচ্ছে শূন্য, তাহলে কি সে কিছু রিটার্ন করবে না। তো সেক্ষেত্রে আমরা রিটার্ন না দিয়ে আমরা এখানে যদি প্রিন্টএফ করে দিই, জিনিসটাকে আরো জোস হবে। বললাম এখানে প্রিন্টএফ, বললাম এখানে প্রিন্টএফ পার্সেন্ট ডি, আমি বললাম এখানে এ প্লাস বি, এ প্লাস বি এখানে প্রিন্ট করে দিলাম। কি দরকার ফেরত পাঠানো, মানে ফাংশনের মধ্যে দুইটা নাম্বার পাঠাইছি, ফাংশন ওখানেই প্রিন্ট করে দিছি এটাকে, আমার আর এখানে আলাদাভাবে প্রিন্ট করতে হচ্ছে না। এবং আমার আলাদাভাবে আনসের মধ্যেও সাম ফাংশনের রিটার্ন ভ্যালু রাখতে হচ্ছে না, কারণ আমি সামকে কল করছি,
এই যে সাম নামের যে ফাংশনটা আছে তাকে আমি কল করছি, সে অটোমেটিক্যালি ওই নাম্বার দুইটাই যে দুইটা নাম্বার আমি তার কাছে পাঠাইছি, একটা নাম্বার পাঠাইছি এক্স, একটা নাম্বার পাঠাইছি ওয়াই, সে অটোমেটিক্যালি ওই দুইটা নাম্বার নিয়ে প্রিন্ট করে দিছে ওখানে। তো জিনিসটা কিন্তু ঘুরে ফিরে কি কথা, এখানে জাস্ট রিটার্ন টাইপ ভয়েড, মানে সে কিছু রিটার্ন করবে না, ওখানেই সে কাজটা করে ফেলবে। এই যে দেখো সেম আনসার আছে 16। খেয়াল করছো, মেইন ফাংশনের ভিতরে আমি কিন্তু যোগের কাজই করি না। দেখো তোমার সামনে কিন্তু কোনো যোগের কাজ নাই, কাজটা হয়েছে কোথায়, কাজটা হয়েছে এই যে ফাংশনের ভিতরে আলাদাভাবে, যেটা মেইন ফাংশনের বাইরে আছে। এই হচ্ছে ফাংশন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেখি একটা মেসেজ আসছে। আমি আরেকবার রিভিউ দিব, চিন্তা করবেন না। রিভিউ না দিয়ে আমি আরেকটা কোড করে ফেলি, তাহলে আরো ভালোভাবে বুঝে যাবো। আমি তো ফাংশনের মাধ্যমে এখন সামেশন করছি, এখন মনে করো আমি ফাংশনের মাধ্যমে এটা কাজ করতে চাই যে একটা সংখ্যা, দুটো সংখ্যা আমি ইনপুট দিব। ধরো একটা সংখ্যা আমি ইনপুট দিব, এই সংখ্যাটা জোড় নাকি বেজোড় সে আমাকে বলবে। সে বলবে আমাকে ওই সংখ্যাটা জোড় কিনা, সে বলবে আমাকে ওই সংখ্যাটা বেজোড় কিনা। উইথ ফাংশন আমরা চেক করবো এটা, ঠিক আছে। আমি এক কাজ করি, এই পুরোটাই কপি করে দিই, ঠিক আছে। ফাংশন ইভেন অড চেক, সে চেক করে বলবে এটা ইভেন কিনা নাকি অড কিনা, মানে জোড় কিনা অথবা বেজোড় কিনা। ভিতরে জিনিস চেঞ্জ করি, ফাংশনের নামও চেঞ্জ হবে ডেফিনেটলি। ওকে, রিটার্ন টাইপ বলে দিই এখানে। আমি বললাম ইভেন, এটার নাম দিবে আমি এভাবে, ইভেন অড চেকার। মানে ফাংশনের নাম রিলেভেন্ট হতে হয়, এটা স্বাভাবিক, তোমরা জানো সবাই। আমি এখন ইনপুট দেব একটা সংখ্যাই, তো এখানে যেহেতু একটা সংখ্যায় আমি তাকে দিয়ে নিব, আমি দিলাম ইন্ট এ। ওকে, এখন মেইন ফাংশন থেকে আমি ইভেন অড চেকারকে কল করব। এখন ইভেন অড চেকার কি করবে, একটা সংখ্যা নিবে, সে ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করবে, যদি 2 দ্বারা ভাগ যায় দেন ওটা ইভেন নাম্বার অথবা জোড় সংখ্যা, আর যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে এটা বেজোড় সংখ্যা। সে অ্যাকর্ডিংলি আমাকে রেজাল্ট দিবে। তাহলে দেখো আমি বলবো ইফ ইফ এই যে এটা আসছে ভেরিয়েবলটা, এই যে নাম্বারটা আসছে আমার কাছে ফাংশনের থ্রুতে, আমি বলবো ইফ a%2 = 0, যদি আমাদের সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায়, সে কি করবে। এখানে কিন্তু সে প্রিন্ট করতে পারছে না, মানে প্রিন্ট করতে পারবে সে চাইলে, কিন্তু আমার কিন্তু এই ফাংশনের মধ্যে একটা টাইপ দেওয়া আছে যে এটা রিটার্ন করবে কিছু একটা। আমার উদ্দেশ্য এখানে এই ফাংশন থেকে কিছু একটা রিটার্ন করা। তার মানে হচ্ছে আমি একটা নিশানা পাঠাবো আমাদের মেইন ফাংশনের কাছে, যে এইভাবে বলবো আমি রিটার্ন 1, ঠিক আছে। আমি বলবো রিটার্ন 2 বলে দিলাম, রিটার্ন 2। যদি ফাংশন মানে যদি সংখ্যাটা 2 দ্বারা ভাগ হয় তাহলে সে 2 রিটার্ন করবে। ওকে, আর যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে কি রিটার্ন করবে, আমি আমার ইচ্ছা আমি বলে দিলাম রিটার্ন 3, 3 সে রিটার্ন করবে। ওকে, এখন দেখো আমি তো ফাংশন থেকে মেইন ফাংশন থেকে আমাদের ইভেন অড চেকারকে ক্রস মানে কল করব, এবং তাকে কল করব মানে কি তার ভিতরে তাকে কল করে তার ভিতরে একটা সংখ্যা পাঠিয়ে দিব। ধরো আমি পাঠালাম 53, 53কে নিশ্চয়ই 2 দ্বারা ভাগ করে না, তখন এই ইভেন অড চেকার ফাংশনটা আমার কাছে কি রিটার্ন করবে, 3 রিটার্ন করবে। তখন তো আমি জানি যে আমি তো নিজেই ফাংশনটা লিখছি, আমি তো জানি যদি আমার কাছে রিটার্ন ভ্যালু হিসেবে 3 আসে আমি এটাকে বেজোড় সংখ্যা বলবো, যদি আমার কাছে রিটার্ন ভ্যালু হিসেবে 2 আসে তখন এটাকে আমি জোড় সংখ্যা বলবো। তো আমি এই কাজটা করে ফেলি এখানে, আমি বললাম ইন্ট। ভাই হ্যাঁ 2 3 না দিয়ে কি আমি কোনো শব্দ দিতে পারবো, মানে জোড় বেজোড় এগুলা? না, কারণ তুমি এখানে রিটার্ন টাইপ কি দিছো দেখো তো, এই যে এখানে কি দিছো তুমি, ইন্ট না, বুঝতে পারছো? জি। তুমি যেহেতু রিটার্ন টাইপ ইন্টিজার দিছো, তোমার পক্ষে কখনোই করা সম্ভব না, তুমি রিটার্ন করতে পারবা না কোনো ক্যারেক্টার বা কোনো ওয়ার্ড তুমি রিটার্ন করতে পারবা না। তোমার যদি ওয়ার্ড রিটার্ন করার ইচ্ছা থাকে তোমার এখানে স্ট্রিং রিটার্ন করতে হবে। সেই স্ট্রিং এর সুযোগে তো আমরা যাবো না, স্ট্রিং টপিকে আমরা এখন যাইনি, তাই তো। তো আমরা ইন্ট পর্যন্ত থাকি, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আসতে পারি চাইলে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি বললাম ইন্ট এন একটা সংখ্যা, আমি স্ক্যান করে এই সংখ্যাটার ইনপুট নিব। স্ক্যানএফ বললাম %d, তারপর বললাম এন্ড এন একটা সংখ্যা আমি ইনপুট নিলাম, ফাইন। এরপর আমি কি করব, আমার কাছে তো রিটার্ন আসবে 2, না হয় রিটার্ন আসবে 3, কিছু একটা তো আসবে।
কোন সময় আসবে? যখন আমি এই ফাংশনটাকে কল করব। এই ফাংশনটাকে কল করে যখন আমি তার ভিতরে একটা নাম্বার পাঠিয়ে দিব, তখন সে আমাকে রিটার্ন করবে 2 অথবা 3। তাই আমি বললাম যে আমি ফাংশনটাকে কল করে ফেলি আগে ইভেন অড চেকার। এই যে অটোমেটিক্যালি আমার কাছে সাজেশন আসছে, ইভেন অড চেকারের মধ্যে আমি কাকে পাঠাবো? এই যে n, যাকে আমরা মাত্র ইনপুট নিলাম, তাকে আমরা পাঠাবো ইভেন অড চেকারের মধ্যে। তো আমি যখন এই ফাংশনের মধ্যে এই নাম্বারটাকে পাঠিয়ে দিলাম, ফাংশনটা তো আমাকে কিছু একটা রিটার্ন করবে, হয় সে 2 রিটার্ন করবে, না হয় সে 3 রিটার্ন করবে। তো এটা তো আমার রাখতে হবে, তাই তো? রিটার্ন তো করছে সে, রাখার তো জায়গায় পাইনি আমি এখনো। আমি কি করবো? একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব, আমি বলবো ইন্ট রেজাল্ট। আমি রেজাল্টের অপেক্ষায় তো আছি। তাহলে দেখো, ইভেন অড চেকার ফাংশনের মাধ্যমে আমি যখন n কে পাঠাইছি, ফাংশনটা আমাকে হয় 2 রিটার্ন করবে, না হয় 3 রিটার্ন করবে। এই 2 অথবা 3 যেটাই আসুক না কেন রিটার্ন হয়ে, সেটা আমি এই রেজাল্টের মধ্যে রাখবো। এখন আমরা কি বলবো? এখন আমরা বলবো ইফ রেজাল্ট ইকুয়াল টু, যদি এটা 2 হয় তাহলে কি প্রিন্ট করবে? আমার সংখ্যার একটা বেজোড় সংখ্যা, তাই তো? প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ ইভেন। এই পার্সেন্টেজ জায়গায় কি বসবে? এই যে n বসবে, ঠিক আছে? এই যে n বসবে। আর আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ সে জোড় না, সে বেজোড়, তাই তো? আমি বলবো এলস দিয়ে বলবো প্রিন্টএফ, আরে প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ অড দেন n। ওকে, আশা করি হিসাবটা বুঝছো। যে রেজাল্ট যদি ভাই একটু, হ্যাঁ ভাই বলো। জি ভাই, ওই যে আমরা ফাংশন ইউজ করতেছি ভাই, যে হ্যাঁ প্রথম দিকে যখন ভাই আমরা একটা নাম্বার মৌলিক সংখ্যা কিনা এর প্রোগ্রাম করছিলাম, হ্যাঁ তখন ভাই আমরা তো ইন্টিজার মেইন ফাংশনের ভিতরে ভাই আপনি যে কাজগুলো করা এই কাজগুলো করছিলাম। হ্যাঁ তো ভাই ফাংশনটা ইউজ কইরা আমরা প্রোগ্রাম তো ভাই আরো লম্বা হইলো, ভাই শর্ট হইলো না, তো ফাংশন ইউজ করতেছি কেন? হ্যাঁ, সেটাই তো বললাম যে সোজাগুলা বোঝানোর জন্য তোমাকে আমি ফাংশন দেখাচ্ছি, সেই জন্য তোমার কাছে ফাংশন বেশি লম্বা মনে হচ্ছে। বাট যখন তোমার কঠিন গুলা নিয়ে তুমি কাজ করবা, তখন তুমি দেখবে ফাংশন তোমাকে অনেক আনন্দ দিচ্ছে। বুঝতে পারছো? এখন তো সোজা কাজ, এই জন্য এটাকে মনে হচ্ছে কঠিন, কারণ প্রসেসটা একটু ডিফারেন্ট। কিন্তু যখন তোমাকে একটা কঠিন বড় কাজ দিব, তখন তুমি দেখবা যে ফাংশনটাই তোমাকে অনেক বেশি মানে ইজ দিচ্ছে কাজের মধ্যে, তুমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবা, কোডটা গোছানো থাকবে। কথা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ভাই হুম। আমি যখন রান দিব তখন কি রিটার্ন 2 আসতেছে না 3 আসতেছে, এটা কি আমি দেখতে পারবো? না মানে ওই লেখাটা কি আসবে না? আমরা যখন আগে রিটার্ন না, a প্লাস দেখবা লিখছি না, তখন? দেখবা না। তুমি যদি দেখতে চাও তাহলে এখানে প্রিন্ট করে ফেলো, প্রিন্টএফ রেজাল্ট, এটা বলেছে রেজাল্ট রিটার্ন বাই দ্য ফাংশন ইজ পার্সেন্ট ডি। এখানে কি করবো বলো তো? এখানে তোমার আবার এই ইভেন আর চেকার মাধ্যমে এটাকে পাঠাতে হবে, কারণ তুমি যে রিটার্ন করে নিয়ে আসছো। আচ্ছা, তা এটা তো চলে আসছে, রেজাল্ট রাখছি না আমি, তাহলে এখানে জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে দিবি। আশা করি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো এখন? জি ভাই। এই যে প্রিন্টএফ রেজাল্ট রিটার্ন বাই দ্য ফাংশন ইজ পার্সেন্ট ডি, এই যে তুমি তো রেজাল্টের মধ্যে অলরেডি ফাংশনটাকে রিটার্ন করছো, সেটা রেখে দিছো না? তো সেটাই প্রিন্ট হবে এখন। আমি একটু নিলাইন দিয়ে দিই। আচ্ছা, এখন আমি একটা সংখ্যা দিই, ইনপুট সংখ্যাটা দিলাম 5। ও, আমার নাম লোকন হয়নি, সরি। এই যে রেজাল্ট রিটার্নড বাই দ্য ফাংশন ইজ 3, 5 ইজ অড। আশা করি বুঝতে পারছো এখন? জি ভাই বুঝছি। ওকে, আচ্ছা। এখন কে জানি প্রশ্নটা করছিলাম, নামটা ভুলে গেলাম। আজরাফুল ইসলাম। আচ্ছা, তো এটা এটা অনেক ইজি। এটাতে আসলে আমাদের কখনোই ফাংশন লাগবে না, বা ফাংশন লাগে কখন? যখন আমরা একটা বড় কাজ করবো। এখন এরকম একটা বড় কাজ আমি এখন করতে দিব, তখন বুঝবা যে ফাংশনটা আসলে কেন দরকার পড়ে। ওকে, ফাংশনটা হচ্ছে তোমার কাজগুলোকে মডিউলাইজ করার জন্য, মানে মডিউলে ভাগ করে তুমি যখন কাজ করতে যাবা, তখন তোমার ফাংশনটা অনেক বেশি কাজে লাগবে। তোমার যখন কোডের মধ্যে কোন একটা জায়গায় প্রবলেম হবে, তুমি যদি ফাংশন করে ভাগ করে রাখো, তুমি ইজিলি বুঝে যাবা যে তোমার এই ফাংশনটাতে সমস্যা হচ্ছে। ধরো তোমার এই ফাংশনটাকে এইরকম ভ্যালু রিটার্ন করার কথা, তুমি ফাংশন কল করে দেখলা, তুমি সবগুলো ফাংশনকে অফ করে দিয়ে একটা ফাংশনের ক্ষেত্রে দেখলা যে এই ফাংশনটা
তোমাকে একটা ভুল রেজাল্ট দিচ্ছে বা যেরকম তুমি চাচ্ছিলে সেরকম দিচ্ছে না, তুমি ইজিলি কিন্তু বুঝে ফেলবা যে এই ফাংশনটা তোমাকে মানে এই ফাংশনটা তুমি ঠিক মতো কোড করো নাই, তোমার তখন ওই ফাংশনটাকে রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ তোমার যদি এক জায়গায় সব থাকে তুমি কিন্তু ওইভাবে চেক করাটা খুবই টাফ হয়, এবং কোড গুছানো অনেক বড় একটা ব্যাপার। তো সেটা সেটা তুমি কখনোই বুঝবে না, যখন তুমি বড় কোড করবা তখনই তুমি এটা বুঝতে পারবে। আদারওয়াইজ এতটুকুতে এটা বোঝার কথা না যে ফাংশনটার আসলে অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়, ঠিক আছে? ওইভাবে ফিল করতে পারছো না হয়তো তোমরা, তো সেটার কাজ আছে। বাট তোমাদের যেহেতু শুধুমাত্র ফাংশনটার ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র লাগবে, সেই জন্য খুব একটা বড় প্রোগ্রাম যে তোমরা দেখতে পাবা সেটা কিন্তু কথা না। কিন্তু পরীক্ষায় কিভাবে ই কাজ করবে, পরীক্ষায় বলে দিবে যে ফাংশনের মাধ্যমে কাজটা করো, তো তখন কিন্তু তোমার ফাংশন নিয়ে কাজ করতে হবে। ইভেন অর চেকার বা ইভেন বা অড একটা সংখ্যা কিনা সেটা তুমি মেইন ফাংশনে চেক করতেই পারবে না, কারণ তোমাকে প্রশ্ন বলে দিছে যে একটা ফাংশন লিখো যে ফাংশনটা একটা সংখ্যা ইভেন কিনা অড সেটা চেক করে দেয় আমাকে। এবার দেখো এখানে আমি যে রিটার্ন করছি, এই রিটার্ন না করে কিন্তু আমি কাজটাকে আরো ইজিয়ার করতে পারতাম, এখানে রিটার্ন করার মাধ্যমে আমি কাজটাকে কিন্তু কঠিন করছি, ইচ্ছা করে কঠিন করছি, কারণ রিটার্ন নিয়ে তো আমাদের কাজ করতে হবে। আমি যদি এই কোডটাকে রিটার্ন না করে কাজ করতে চাই তাহলে কি হবে, তখন আমি জাস্ট এখানে ইন্ট না দিয়ে ভয়েড দিয়ে দিব, ঝামেলা শেষ। ইন্ট না দিয়ে আমি এখানে ভয়েড দিয়ে দিব, আর এই যে রিটার্ন গুলা এগুলাকে আমি ই করে দিলাম, কমেন্ট করে দিলাম। তাই আমি বললাম ইফ a%2 ইজ ইকুয়াল 0, দেন আমি এখানেই প্রিন্ট করে দিই না, কি সমস্যা? এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমাদের ইভেন। তখন আমার এখানে এন বলবো না, তখন বলবো এ, কারণ এনটা তো আমি যখন ফাংশনকে কল করছিলাম তখন তো ফাংশনের ভিতরে আমরা এন কে পাঠাইছিলাম, বাট এনটা তো এই ফাংশনে এ হিসেবে ঢুকছে, তাই না? এনটা তো এই ফাংশনে এ হিসেবে ঢুকছে, তখন আমি লিখবো প্রিন্টএফ পার্সেন্ট ইজ ইভেন, এই যে এর জায়গায় এ বসবে। অথবা আমি বলবো এলস, তখন বলবো প্রিন্টএফ পার্সেন্ট ইজ অড, তখন বলবো পার্সেন্ট ইজ অড। ঠিক আছে, ডান। আর এই যে এখানে এত কাজ করছি এগুলো সব আমরা কমেন্ট করে দিই। ওকে, রিটার্ন কিছু লাগবে না, কারণ আমি কিছু রিটার্ন করছি না, এসব কিছুই লাগবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে জাস্ট, সরি এটাকে ই করে দিই, তোমার কাজ হচ্ছে জাস্ট ফাংশনটাকে কল করা, এইসব কিছু লাগবে না, তুমি জাস্ট ফাংশনটাকে কল করবা। আচ্ছা কাজ করি, এটাকে আমি কমেন্ট আউট করে দিই, তাহলে বেটার হবে। তুমি পরবর্তীতে এই কোডটাও দেখতে পারবা যেটা আমি আমি লিখছি। ওকে, তাহলে আমি জাস্ট ইভেন অর চেকারের মধ্যে আমার সংখ্যাটা যেটাকে আমি ইনপুট দিয়েছিলাম সেটা ঢুকাই দিলাম, আর বাকিটা আমার ফাংশনের মধ্যেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু তোমার তেমন কোনো কাজই নেই, তাই তো? আশা করি এতটুকু বুঝতে পারছো। এই যে আমি কয় লাইন কাজ করতেছি দেখো তো, এই যে একটা সংখ্যা নিছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওইটা ইনপুট নিয়ে নিলাম, এবং ওই সংখ্যাটাকে আমি ইভেন অর চেকারের মধ্যে পাঠিয়ে দিলাম। বাকি কাজ ইভেন অর চেকারই করছে, যদি সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায় তাহলে ওটা ইভেন, যদি ভাগ না যায় তাহলে ওটা অড। রান করে দিই কোডটা, আমি ইনপুট দিলাম 5, 5 ইজ অড। ঠিক আছে, তো এইভাবে কোডটা করতে পারো, সেখানে তোমার ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকলো না। ঠিক আছে, ফাংশনের মধ্যেই তুমি কাজ করে ফেলবে। এটা সেভ করে দিলাম এইভাবে। হ্যাঁ অভিজিৎ চক্রবর্তী, তুমি বলছো কারেক্টার রিটার্ন দিলে হবে কিনা? অবশ্যই, তুমি একটা ফাংশনতে কারেক্টার টাইপ রিটার্ন করতে পারো, তো সেটা তুমি করতেই পারো। তখন তুমি রিটার্ন করবা ইভেন হলে ই রিটার্ন করো, আর অড হলে তুমি ও রিটার্ন করো, মানে রিলেভেন্ট একটা ক্যারেক্টার বললাম আর কি, সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে টপিকে যাব সেই টপিকের নাম হচ্ছে ক্যারেক্টার স্ট্রিংস। আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়ে স্ট্রিং বানাবো। স্ট্রিং মানে নিশ্চয়ই বোঝো, স্ট্রিং মানে হচ্ছে দড়ি, যেটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো। স্ট্রিং মাসলেস স্ট্রিং নিয়ে কাজ করছি আমরা, ভরহীন দড়ি নিয়ে কাজ করছি যেখানে টান কনস্ট্যান্ট থাকে সব জায়গায়, এরকম জিনিস। বাট এখানে স্ট্রিংটা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং। আমাদের ফিজিক্সের স্ট্রিং একরকম আর এখানে স্ট্রিং আরেক রকম। এখানে হচ্ছে ক্যারেক্টারের পরে ক্যারেক্টার বিছিয়ে দিলে একটা যে মানে ইউনিট তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং। ঠিক আছে, তো আমি এখন এটা নিয়ে কথা বলবো।
হোয়াইট বোর্ড আসছে? জি ভাই। ওকে, ক্যারেক্টার স্ট্রিং। আমরা এতদিন জাস্ট একটা টাইপে জানতাম, যেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ছিল এটা আমাদের, ঠিক আছে? এটা একটা ক্যারেক্টার আমাদেরকে জমা করতে দিত। যেমন ধরো আমরা যখন ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম, জিনিসটা অনেকটা এরকম। একটা ভেরিয়েবল জাস্ট একটা ভ্যালুই রাখতে পারে, তার মধ্যে একের অধিক রাখতে পারে না। আমি যখন এর মধ্যে 10 দিছি 10-এ থাকবে, যখন 20 দিছি 10 মুছে গিয়ে 20 থাকবে। তো যখন আমরা একের অধিক নাম্বারকে একটা সেটের মধ্যে রাখতে যাচ্ছিলাম বা একটা জায়গার মধ্যে রাখতে যাচ্ছিলাম, তখন আমরা যে কনসেপ্টটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আমাদের, সেটাকে বলতাম আমরা কি, এরে। সেটাকে আমরা এরে বলতাম। সেখানে আমি চাইলে 100টা রাখতে পারতাম, A0 A1 এইভাবে A99 পর্যন্ত আমরা ভ্যালু রাখতে পারতাম। একইরকম ভাবে ক্যারেক্টারের যে এরেটা, সেটা কি আমরা স্ট্রিং বলে থাকি নর্মালি, ঠিক আছে? নাম্বারের এরেকে আমরা স্ট্রিং বলি না ওইভাবে, ওইটাকে এরেই বলে থাকি। বাট যখন আমরা ক্যারেক্টারের এরে ব্যবহার করে থাকি, যেখানে মনে করো একসাথে অনেকগুলো ক্যারেক্টার রাখা যায়, সেই জিনিসটাকে আমরা স্ট্রিং বলে থাকি। মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের এরে, মানে ইন্ডেক্স ওয়াইজ থাকবে, ক্যারেক্টারের এরে। এটা মানে স্ট্রিং একটা বিশেষভাবে নাম দেওয়া হয়েছে আর কি। ক্যারেক্টারের এরেকেই স্ট্রিং বলা হয়। যেহেতু এরে আমরা বুঝি, তাইলে ক্যারেক্টারের এরেটাও বুঝবো। ওখানে শুধু ক্যারেক্টার থাকবে, ওখানে কোনো নাম্বার থাকবে না। যেমন ধরো আমি দিলাম, নাম্বার থাকতে পারে, বাট ওইটা এজ এন নাম্বার হিসেবে থাকবে না, ওইটা আমার একটা ইন্টিজার ভ্যালু হিসেবে না থাকে, এটা একটা ক্যারেক্টার বা একটা সিম্বল হিসেবে থাকবে। যেমন ধরে বললাম বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ, এটা হচ্ছে একটা ক্যারেক্টারের এরে, যেখানে যেখানে এটাকে আমরা কয়টা স্লটে ভাগ করতে পারি, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে 10 লেংথের একটা এরে আছে না আমার এখানে, তাই তো? এই যে 10, তাহলে এখানে আমি ইন্ডেক্সিং যদি করি, আমার 0তম ইন্ডেক্স এটা, ঠিক আছে? এটা আমার 1 ইন্ডেক্স 2 3 4 5 6 7 8 9। এখন আমি যদি বলি, এটার নাম যদি আমি বলি কান্ট্রি, আমার যদি ওই স্ট্রিংটার নাম হয় কান্ট্রি, আমি যদি এখন বলি যে কান্ট্রি, বানানিতে হচ্ছে না, আমি যদি এখন প্রিন্ট করি কান্ট্রির 3 প্রিন্ট করো, সে কিন্তু আমাকে এই যে জি দিয়ে দিবে। আমি যদি বলি কান্ট্রির 7 প্রিন্ট করো, সে কিন্তু আমাকে ই দিয়ে দিবে। সো মেকানিজম ভিতরগতভাবে ওই এর মেকানিজমই, যেখানে আমরা কারেক্টার নিয়ে কথাবার্তা বলি। এরেকে নর্মালি, এরে বলতে নর্মালি আমরা নাম্বারের এরে বুঝে থাকি, একটা ইন্টিজার টাইপের এরে হতে পারে, ঠিক আছে? কিন্তু যখন আমরা স্ট্রিং নিয়ে কথা বলি, ওটা বেসিক্যালি একটা ক্যারেক্টার এরে। যেমন একটা দেশের নাম অথবা একটা পুরো সেন্টেন্স, এটা একটা ক্যারেক্টার এরে হতে পারে। যেমন আমরা যদি একটা স্পেস দেই, স্পেস দিয়ে তারপর লিখি, 10 নম্বর পজিশনটা খালি থাকবে, তারপরে 11 নম্বর পজিশনে আমি লিখবো ইজ, আই লিখবো, তারপরে 12 নম্বর পজিশনে লিখবো এস, 13 নম্বর পজিশনে গিয়ে লিখবো, এখানে একটা স্পেস থাকবে, 14 নম্বর পজিশনে গিয়ে বলবো এম, 15 নম্বর পজিশনে গিয়ে লিখবো ওয়াই, ঠিক আছে? এইভাবে বাংলাদেশ ইজ মাই, পরে যদি আমি আবার একটা স্পেস দিই, 16 নম্বরের স্পেস থাকবে, তারপরে আবার আমি মাই হোমল্যান্ড লিখলাম অথবা মাই কান্ট্রি লিখলাম, যেটা ইচ্ছে লিখতে পারি। সেই যে একটা এরে, ক্যারেক্টারের এরে, এই হোয়াইট স্পেস অথবা আমরা যে স্পেস দেই, সেই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে? স্পেসকে জাস্ট আমরা স্পেস হিসেবে দিয়ে দিই, আমরা কিবোর্ডের মধ্যে স্পেস দিয়ে দিই, ওই জায়গাটাই একটা ক্যারেক্টার হিসেবে জমা হয়। এটা 10 নম্বর ইন্ডেক্সে আছে স্পেস একটা, 13 নম্বর ইন্ডেক্সে আছে স্পেস একটা, 16 নম্বর ইন্ডেক্সে আছে স্পেস একটা। সো এই যে ক্যারেক্টার স্ট্রিং, এটা বেসিক্যালি এরে, যেটা তোমরা অলরেডি পারো। জাস্ট নাম্বারের জায়গায় ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনা করবা, তোমাদের স্ট্রিং এর কনসেপ্ট কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, তাই এখানে। ওকে, এই হচ্ছে কথা। আশা করি মেইন কনসেপ্টটা বুঝতে পারছো, ঠিক আছে? ভাই এতে যেমন হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বারটা লিখতে হবে, মানে আমি কত স্লটের আমি এরে নিতেছি এরকম কিছু লিখতে হবে। হুম, দিতে হবে। যেমন ধরো তুমি তখন দিবা, আহ ক্যারেক্টার এর, তাই তো? ক্যারেক্টার, এই যে তখন আমরা দিতাম ইন্ট, তখন বলতাম নাম, তখন বলতাম আমরা 100, এইভাবে সাইজ দিবে। এখানে সেম 4 কান্ট্রি, মনে করো তুমি দেশের নামগুলো ইনপুট নিবা, তাই তো? তো কান্ট্রির মধ্যে তুমি দিয়ে দিলা, মনে করো একটা দেশের নাম, আর বড় জোর তো 20 লেটারের তো বেশি হয় না, আমি দিলাম 30 কান্ট্রি। এইভাবে ইনপুট নিবা তুমি। তুমি যখন ফর লুপ চালিয়ে এর মধ্যে ইনপুট নিবা, বাংলাদেশ যখন লিখবা BANGLADESH, 10টা ইনপুট নেওয়ার পরে এন্টার দেওয়ার পরে তোমার এখানে একটা কাজ করা লাগবে। তুমি কিন্তু আগে থেকে জানো না যে তুমি কি ইনপুট দিতে যাচ্ছ, তাই তো? আমি যখন বললাম 30,
30 যখন বলবো, ধরো আমাকে ইনপুট নিতে বললো, তো আমি যদি আগে থেকে জানি যে আমাদের দেশের লেটার এতগুলা, তাহলে তো হলো না। মানে একজন ইউজারকে যদি আমার আগে থেকেই বলে দেওয়া লাগে যে তোমার দেশে কয়টা লেটার আছে, তো গুনে গুনে আগে লেটার বলবে, তারপরে এই জিনিসটা কষ্ট হয়ে যেতে পারে। তার উদ্দেশ্য কি থাকে, সে তার দেশের নাম লিখবে, ধর সে তার দেশের নাম লিখলো বাংলাদেশ, বাংলাদেশ লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই ওইটা ইনপুট হিসেবে কাউন্ট হয়ে যাবে। এখন আমি এরর সাইজ 30 রাখছি কি 40 রাখছি সে কিন্তু দেখবে না। এই সুযোগটা যদি আমি না রাখতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ইন্টার দিলে লাভ হবে না, কারণ সে কিন্তু ইনপুট নেওয়ার সময় 30টাই ধরবে সাইজ, 30-এর বেশি তো 30 দেওয়ার আগে তো সে ছাড়বে না। ওকে, আর ইনক্রিপ্টের আরেকটা উপায় হচ্ছে এন্টার দেওয়ার সাথে সাথেই ইনপুট হিসেবে কাউন্ট করে ফেলা ছাড়া একটা উপায় আছে, ফর লুপ চালাবো আমরা। কিন্তু ফর লুপ চালাতে হলেও তো আমাকে ওই জিনিসটাই করতে হবে যে সে যখন, আমি কখন বুঝবো যে সে এন্টার দিছে, এন্টারও তো একটা ইনপুট হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না? তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কখন আমি ইনপুট নিয়ে বন্ধ করবো, যখন এন্টার আসে। আমি কি লজিকটা বোঝাতে পেরেছি? যেমন ধরো, লাস্টের কথাটা বুঝিনি, আবার বলো। জি ভাই, লাস্টের কথাটা যদি আরবার বলতেন। ওই লাস্টের যে কথা আবার বলছি, খেয়াল করো। আমরা যখন নাম্বার এরর নিয়ে কাজ করছিলাম, তখন কিন্তু আমাদের, ধরো এরর সাইজ, আমি নাম্বারের সাইজ দিছিলাম 100, তাই তো? কিন্তু আমি যখন লুপ চালিয়েছি, ইনপুট দিয়েছিলাম, আমি কিন্তু লুপের মধ্যে বলে দিচ্ছি i সমান 0, i লেস দেন 10। তার মানে বলে দিচ্ছি যে আমি 10 বার পর্যন্ত লুপ চালাবো, এরপরে এসে অটোমেটিক্যালি বের হয়ে আসবে লুপ থেকে। মানে আমার নাম্বারের এরর সাইজ 100 হইলেও আমার কাছে আসে না, কারণ আমি লুপ চালাচ্ছি 10 বার। কিন্তু যখন আমি একটা দেশের নাম ইনপুট নিব একজন ইউজারের থেকে, তো আমি কিভাবে জানবো যে সে কয়বার ইনপুট দিবে? তার তো বাংলাদেশের নাম বাংলাদেশে হইতে পারে, রাশিয়া হইতে পারে, উজবেকিস্তানও হইতে পারে, যে কোনো দেশ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। তো আমি তো জানি না তার নাম্বার অফ লেটার্স কয়টা তার কান্ট্রির মধ্যে। তো সেক্ষেত্রে তো এই ফ্যাশনটা আমাদের জন্য খুব একটা বেশি কাজের না, যে আমি আগে থেকেই জানি যে কখন লুপ থেকে বের হবে। তা আমার তখন মাথায় রাখা লাগবে এটাই, যে সে যখন তার দেশের নাম লিখে এন্টার দিবে, এন্টার দেওয়া মানে কিন্তু তার ইনপুট দেওয়া শেষ। ধরো বাংলাদেশ লিখলো, এইচ লেখার পরে কিন্তু সে ইনপুট দিল, তাহলে এই পর্যন্তই সে ইনপুট নেবে, বাকিগুলোর জন্য সে ওয়েট করবে না আর। তাই তো? কারণ হচ্ছে দেশের নাম ইনপুট দেওয়ার সময় কিন্তু আমার এই ফর লুপ চালানোর কোনো লজিক নেই, কারণ আমার সেখানে একটা ব্রেকিং কন্ডিশন দিতে হয়, যেটা আমার পক্ষে আগে থেকে জানা সম্ভব না, কারণ কে কোন নাম দেবে সেটা তো আমি জানি না। ঠিক আছে, বুঝতে পারছো আজরফ? জি ভাই। বুঝতে পারছি ভাই। ওকে। ওকে, মেসেজ আসছে একটা। আচ্ছা, হ্যাঁ, সেটা তো আমরা করবোই, ব্রেক তো আমাদের ইউজ করতেই হবে, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে যখন ইউজার এন্টার দেবে তখন, মানে আমাদের তো ওইটাকে ডিটেক্ট করতে হবে না যে আমরা এন্টার ইউজার আমার এন্টার চাপছে। যখনই ইউজার এন্টার চাপবে, বা এন্টার মানে কিন্তু আসলে নিউ লাইন, ঠিক আছে? তো যখনই ইউজার নিউ লাইন চাপবে, তখনই আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো। এন্টার চাপার আগ পর্যন্ত যা ইনপুট দিয়েছে তাই আমি প্রিন্ট করে দিব। ঠিক আছে, এই হচ্ছে কথা। ফর লুপ তো আমরা ইউজ করবোই, বাট আমি বলছিলাম এই ফ্যাশনটা এখানে চলবে না, যে আমরা i লেস দেন 10 ধরছি, সেটা আমাদের ইউজ করার সুযোগ নেই, তাই তো? এই হচ্ছে কথা। ভাই এন্টারটা বোঝার কমান্ড কি? সেটাই দিচ্ছি কারণ তো আমরা নিউ লাইন কিভাবে দিতাম মনে আছে? বলো তো, এইভাবে না?
ব্যাকস্ল্যাশ এন, বলো তো। আমরা যখন ওইভাবে প্রিন্ট করি তখন কিন্তু নিউ লাইন এভাবেই প্রিন্ট করে থাকি যে এই জিনিসটা প্রিন্ট হবে। আমি যখন এন্টার দিব তখন কিন্তু টেকনিক্যালি আমরা কিবোর্ড থেকে এই ইনপুটই দিয়ে থাকি। কথা কি বোঝা গেছে? তাহলে যখনই আমি নিউ লাইন প্রিন্ট করব, মানে আমি যখন ধরো লিখলাম, আমাকে বলা হলো তোমার দেশের নাম লিখো, আমি লিখলাম BANGLADESH, তারপর আমি এন্টার চাপবো না? আমার কিবোর্ড যে থাকে এরকম একটা এন্টার চাপবো, তো এন্টার যখন আমি চাপবো তার মানে কি নিউ লাইনে যেতে যাচ্ছি। আর নিউ লাইন ইনপুটটা যাচ্ছে কিভাবে? এইভাবে। এই যে আমি ইনপুট দিচ্ছি, আমি প্রত্যেকবার চেক করব, আমি ফর লুপের ভিতরে বলেই রাখবো যে ইফ, আমি তো প্রত্যেকটা লেটারকে এক একটা ক্যারেক্টার হিসেবে ইনপুট নিচ্ছি, তো আমি প্রত্যেকবারই চেক করবো যে যদি কোনো একটা ক্যারেক্টার এটা হয়ে যায় তখনই আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝছো। কোডটা করে দিই তাহলে আরো ক্লিয়ারলি বুঝবো। ক্যারেক্টার স্ট্রিং, তার আগে আমরা ইজি কিছু কাজ করি, এইসব ইন্টারমিডিয়েট যাওয়ার আগে আমরা ইজি কিছু কাজ দেখে ফেলি। আমরা ক্যারেক্টার স্ট্রিং এর নরমাল জিনিসগুলো ইনক্লুড stdio.h, ঠিক আছে। তারপর দিলাম আমরা ইন্ট মেইন, ঢুকলাম ভিতরে। এখন আমি একটা ক্যারেক্টার টাইপ ইনপুট দেবো, তাই তো, CHAR, নাম দিলাম তার কি, মনে করো আমি তার নাম দিলাম কান্ট্রি, দিলাম এটার সাইজ হচ্ছে 100, মানে 100টা ক্যারেক্টার সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে। এবং একটা দেশের নাম নর্মালি কোনো দেশের নামই মনে হয় 100 লেটার না, তো আমি ম্যাক্সিমাম একটা সেফ সাইজ রাখলাম আমি তার, যে সে 100টা ক্যারেক্টার ধারণ করতে পারে। ওকে, আমি মনে করে এইভাবে ইনপুট দিতে পারি, এইভাবে না ইনপুট দিতে পারি যে ফর ফর, আচ্ছা এইভাবে দিই, প্রথমে ইজি ভাবে দিই, পরে শুধু কঠিন ভাবে দিচ্ছি। কান্ট্রি আমি বললাম 0 ইজ ইকুয়াল টু, কি বলবো, ক্যারেক্টার, তো ক্যারেক্টারকে এইভাবে লিখতে হয়, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে বি লিখলাম প্রথমটা, ঠিক আছে। তো এইভাবে আমি কয়বার লিখবো, যতটা লেটার আছে ততবার লিখবো। BANGLADESH, ঠিক আছে। এইভাবে প্রথমটা বি, পরেরটা এ, পরেরটা এন, পরেরটা জি, পরেরটা এল, ডি, ই, এস। এল এল এর পরে আমি কি বাংলা, আচ্ছা এ ছিল, ওকে এখন ঠিক আছে আশা করি। হ্যাঁ, তাহলে আমাদের ইনপুট নিয়ে শেষ, BANGLADESH বাংলাদেশ। ওকে, ইনপুট নিয়ে আসা হয়ে গেল আমাদের। আমাদের এখানে আমাদের কয়টা সংখ্যা আছে দেখো তো, মানে কয়টা লেটার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমি কাজ করি, আমি তো জানি 10টা লেটার আছে এখানে, আমি জাস্ট জানি দেখে হিসাব করতেছি এখানে এইভাবে, যে ফর ফর ইন্ট আই। আমি কেন এখানে ইন্ট আই বলা লাগছে, কারণ আমি আগে থেকে ইন্টিজার টাইপের আই নামে যে কিছু আছে ইন্টিজার টাইপের সেটা বলিনি, এই জন্য এখানে বলে দিলাম। আমি বললাম ও এখানে এটা ঠিক করে নেই, কান্ট্রি 0 1 নাম্বারে যাবে, এটা এটা যাবে 2 নাম্বারে, এটা যাবে 3 নাম্বারে, 4-এ, 5-এ, 6-এ, 7-এ, 8-এ এবং 9 ইন্টিজার হিসাবটা, মানে ইন্ডেক্সিং হিসাবটা এভাবে দিয়ে দিলাম। আমি বললাম ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, বুঝতেই পারছো আই লেস দেন 10 হবে, কারণ আমার ইন্ডেক্সটা 9 পর্যন্ত। তারপরে আই প্লাস প্লাস বললাম, তারপরে ক্লিয়ার করবা, প্রিন্ট করে দিবা, প্রিন্টএফ। এবং প্রিন্ট করা নিউ লাইনে না, মাথায় রাখবা একটা দেশের নাম তো একসাথে সবগুলো প্রিন্ট হতে হবে, কোনো স্পেস থাকবে না। আমি বললাম কি বসবে, %C, এখানে ক্যারেক্টার ভ্যালু বসবে, কিন্তু তার জায়গায় কার জায়গায় বসবে, COENT আই বসবে। এই যে প্রথমে বসবে কান্ট্রি 0 ইন্ডেক্সে যা আছে তা, এরপরে বসবে 1, তো এইভাবেই প্রিন্ট হবে। আমি দেখি প্রিন্ট হয়ে লাভ হয় কিনা। আচ্ছা, একদম ম্যানুয়ালি করলাম কিন্তু কাজটা। এই যে BANGLADESH, আমি যদি এক কাজ করি, আমি যদি একটা স্পেস দিয়ে দিই এখানে, তাহলে একটু স্টাইলিশ ভাবে প্রিন্ট হবে। সেটা হচ্ছে
BANGLADESH, বাংলাদেশ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি আগে থেকে জানি, সেই জন্য আমি আগে থেকে জানি যে আমার লেটার 10টা, সেই জন্য আমি <10 দিয়ে দিছি। বাট আমি যদি আগে থেকে না জানি তখন কি করবো? এই যে কাজটা করলাম এটা তো বেকার খাটনি, তাই না? আচ্ছা, তো এইসব তো আমরা এখন করবো না, বুঝতেই পারছো। তাই আমি এটাকে কাজ করি, এটাকে আমি কমেন্ট করে দিই। আমি যখন কোডের মধ্যে কিছু লিখবো সেটাকে আমি কমেন্ট করে রাখবো, যাতে তোমরা পরবর্তীতে দেখতে পারো যে আমি আগে আগে কি করছিলাম। এইভাবে কাজটা করা যায় সিলি ওয়েতে আর কি। তা আমি এখন বলে রাখলাম যে আমাদের কান্ট্রি 100 সাইজের একটা ক্যারেক্টার এরে। এখন আমরা কি করবো দেখো, এই যে ব্রেকিং কন্ডিশনটা এখানে এটা দেওয়ার সুযোগ নেই, কারণ আমি জানি না আমার দেশটা কত বড়। দেশটা কত বড় না দেশের মানে নামটা কত বড় সেটা আমি জানি না, এখানে আমি এটা খালি রাখলাম, কারণ আমি জানি না ব্রেকিং কন্ডিশনটা কি। এখন আমি কি করবো দেখো, যেটা করবো সেটা হচ্ছে আমি বলবো ইফ, আমি বলবো ইফ ইফ আমরা যে ইনপুটটা দিছিলাম, ইনপুটগুলো তো হচ্ছে আমাদের কান্ট্রি আইতেই যাবে। কান্ট্রি আই ইকুয়াল কান্ট্রি আই কি একটা ক্যারেক্টার না? কান্ট্রি যে এরিয়াটা আছে তার আইতম ইন্ডেক্সে একটা ক্যারেক্টারই ঢুকতেছে বারবার। তা যদি এটা হয়ে যায় নিউ লাইনটা কি, এই যে ব্যাকস্ল্যাশন, এটা যদি হয়ে যায় আমি কি করব, সাথে সাথে ব্রেক করে ফেলবো, সাথে সাথে ব্রেক করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। বা এটা আমি উপরে দিতে পারি, তাতে আর ইনপুট যাবে না। ঠিক আছে, এই যে। আর এখানে তো আমরা প্রিন্টএফ করবো, এখানে আমরা স্ক্যানএফ করবো, স্ক্যানএফ, আর এখানে আমরা এন্ড দিব, তাই তো? আচ্ছা, এই হচ্ছে কথা। মানে ইনপুট একটা দেওয়ার পরে সেটা যদি আমাদের নিউ লাইন হয়ে যায় তখন আমি ব্রেক করে ফেলবো। ব্রেক করে কি করবো, যে এতক্ষণ পর্যন্ত আমরা যা ইনপুট নিয়েছিলাম তাই প্রিন্ট করতে হবে। ওকে, এখন আমি প্রিন্ট করার জন্য আবার ফর লুপ দিব। এই যে এখন আর ব্রেক কন্ডিশন নাই, এখন তো এইসব নাই। এখন বলো আমি লুপটা কতক্ষণ চালাবো? আমার এরের সাইজ যতটুকু ছিল, তাই তো? এটা ছিল আমাদের এর সাইজ। তখন আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। ধরো বাংলাদেশ যে দেশটা, সেটার সাইজটা কতটুকু, 0 থেকে 9 পর্যন্ত, তাই না? আমরা এটা দিয়ে জিনিসটা হিসাব করতে চাই, খেয়াল করবো এইভাবে। বাংলাদেশ যখন আমি ইনপুট দিচ্ছি তাহলে 0তম ইন্ডেক্সে গেছে বি, একদম 9 নাম্বার ইন্ডেক্সে গেছে এইচ, তাহলে নিশ্চয়ই আমরা 10 নাম্বার ইন্ডেক্সে গিয়ে কি ইনপুট দিচ্ছি বলতো? এন্টার ইনপুট দিচ্ছি। তা আমি এখানে ব্রেক করার আগে এটাও চেক করতে হবে যে আমাদের আই এর ভ্যালুটা কত, কজ আমাদের ওটা লাগবে লিমিট হিসেবে চালানোর জন্য। কারণ পরবর্তীতে আমরা তো এই যে লুপ যখন চালাবো প্রিন্ট করার জন্য, তখন কিন্তু আমাদের প্রিন্ট করার সময় এই 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে কি করব, আমরা লিখবো যে একটা ভ্যালু রাখবো আমরা, সেটার নাম হচ্ছে সাইজ। সাইজ নামে একটা আমরা ভেরিয়েবল লিখে দিই এখানে, অথবা লেংথ জিটিএইচ। আমাদের যে দেশের নামটা সেই নামের তো একটা লেংথ থাকবে, তাই না? সেটাকে আমরা লেংথ তো এখানে না, এটা তো ক্যারেক্টার হয়ে যাবে না, এটাকে বলবো আমরা এখানে ইন্ট এলিয়েন জিটিএইচ লেংথ। এই যে লেংথ, এই লেংথের মধ্যে আমরা আই রাখবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। বুঝতেছো কি করছি? লেংথের মধ্যে আমরা আই রেখে দিলাম। এই যে এখানে আমরা প্রিন্ট করতে আসবো, এখন আমরা কি করবো দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো আই লেস দেন এলিয়েন জিটিএইচ। দেখো এখন ঠিক আছে, সব কিছু ঠিকঠাক মতো প্রিন্ট হয় কিনা। আমি এখানে বলবো প্রিন্টএফ PRINTF প্রিন্টএফ, এখানে এন নাই, দেখি সবকিছু ঠিকঠাক থাকে যদি, তাহলে প্রিন্ট হয়ে যাবে সুন্দর মতো। আচ্ছা, আমি ইনপুট দেই BANGLADESH, কাজ তো হচ্ছে না, ওয়েট ফর এ ওয়াইল। ভাই প্রথম ফর লুপের মাঝখানের অংশ নাই। হ্যাঁ, এটা থাকার কথা না, কারণ আমি তো বলছি যে ইনপুট যদি আমাদের নিউ লাইন হয় তাহলে আমরা ব্যাক করে ফেলবো, তাই না? বের হয়ে আসার কথা তো এখানে। তাহলে এইটা কি এইভাবে কাজ করে না? GLADESH, না, এটা তো নিউ লাইনকে ওইভাবে নিচ্ছে না। এটা যদি নিউ লাইনকে এভাবে না দেয়, সি প্রোগ্রামিং এ কিভাবে জানি করে, আমার আসলে এখন খেয়াল নাই সি প্রোগ্রামিং এ নিউ লাইনটা ক্যারেক্টারটা কিভাবে ডিটেক্ট করে। আমি তো ভাবছিলাম এইভাবে ডিটেক্ট করে ফেলবে, বাট এইভাবে তো ডিটেক্ট করতে পারছে না। আচ্ছা, ভাই ফর লুপে কি শর্তের জায়গায় কি মানে ব্ল্যাঙ্ক স্পেস রাখা যায়? রাখা যায়। রাখা যায় মানে কি, তোমার এখানে ব্রেকিং কন্ডিশন নাই,
ভিতরে তুমি কন্ডিশনার দিচ্ছ লুপ থেকে বের হয়ে আসার জন্য। তুমি অবশ্যই তুমি এই জায়গাটা খালি রাখতে পারো, তুমি চাইলে পুরোটাই খালি রাখতে পারো। তুমি যদি এটাও না লিখো, তোমার ফর লুপ ইনফাইনাইটলি চলবে, মানে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমার আগে থেকে কিছু একটা বলে দেওয়া থাকতে হবে, ঠিক আছে? তুমি এই ফর লুপের ভিতরে তুমি যা লিখবে তাই সে কাজ করবে এবং সবসময় করতে থাকবে। যদি তুমি ব্রেকিং এর জন্য কিছু বলে দাও তাহলে সে ব্রেক করবে, আদারওয়াইজ করবে না। তুমি এইভাবে ফর লুপ দিয়ে কাজ করতে পারো, মানে ইটস এন ইনফাইনাইট লুপ। এখানে তুমি যা ইচ্ছা করতে পারো ভিতরে ঢুকে। আচ্ছা, দাঁড়াও, তার আগে আমি এটা ঠিক করে ফেলি। তো সি প্লাস প্লাস এর হিসাব আছে। দাঁড়াও, আমি কি সব ঠিকঠাক মতো লিখছি সবকিছু? কান্ট্রি আই, হ্যাঁ, COUNTRY, কান্ট্রি ঠিক আছে। সবই তো ঠিকঠাক ছিল। কান্ট্রি আই, সেগুলোকে ঠিক করে ফেলি। আচ্ছা, মেবি এটাও ঝামেলা করতে পারে, দেখি তো কোনো বিল প্রবলেম আছে কিনা। আচ্ছা, কাজ করি, সি প্রোগ্রামিং এ মেবি এটা এখানে করা যায় না, আমি এখানে করে দিই। মানে সি আর সি প্লাস প্লাস ফিচারে কিছু পার্থক্য আছে, কিছু জায়গায় ঝামেলা থাকতে পারে, দেখি দিতে এখন। না, যত এখানে কাজ করছিল 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই হ্যাঁ ভাই বলো। একটা কাজ করা যায় না ভাই, আমরা যে ফর লুপ দিয়ে ভাই ইউজ করছি, হ্যাঁ, এখানে তো প্রথম দেখছি ভাই i is equal to 0। এখন যদি ভাই একটা কাজ করা যায় না যে আমরা i লেস দেন মানে আমাদের ইনপুটের আগ পর্যন্ত i কাজ করব, এলান কিছু। সেটাই তো করলাম। এই যে আমি তো জানি না আমার দেশটা, আমি কি শিওর ছিলাম যে আমি বাংলাদেশ লিখবো? আমি তো এখানে তোমার পাকিস্তানও লিখতে পারতাম, তাই না? আমি যখন পাকিস্তান লিখে এন লেখার পরে যে এন্টার দিব, তারপরে কি আমার মানে এই লুপ থেকে বের হয়ে চলে আসার কথা না? জি আমি এখানে সেই কাজটাই করছি। দেখো, যখনই বলছি আমি, যখনই ইফ কান্ট্রি আই, মানে কি আইটেম ইন্ডেক্সে যখন আমি নিউ লাইন, এটা কি আমাদের নিউ লাইন না, যেটাতে আমরা নিউ লাইন প্রিন্ট করতাম? নিউ লাইন মানে কিন্তু আমাদের এন্টার। যখন আমি এন্টারে ক্লিক করছি তখনই কি করছি আমি, লেংথ আই এর যে মানটা সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, আর রেখেই আমি ব্রেক করে চলে আসছি। এই ব্রেক কন্ডিশন মানে হচ্ছে আমি লুপ থেকে বের হয়ে চলে আসবো, তারপরে আমি এখানে এসে প্রিন্ট করবো, ঠিক আছে? তো এই ভাই জিনিসটাই। হ্যাঁ বলো। ব্রেক কন্ডিশনটা কি জাস্ট ইফ এর ক্ষেত্রে মানে খাটতেছে না পুরো না, ফর পুরো লুপের লুপের ক্ষেত্রে জন্য। খাটবে? ইফ কি ভেঙে আসবে? ইফ তো ভাঙার জিনিস না, ইফ তো লুপ না, লুপ ভাঙবে। মানে ইফ কন্ডিশন দিয়ে আমি লুপ ব্রেক বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও, একটু চেক করে দিই। না, এখানে কাজ করতেছে। যাই হোক, এটা আমি ঠিক করে দেবো, কোডটা সমস্যা নেই। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হবে। আর এই যে এখানে মেবি আমি কোন একটা জায়গায় কোন একটা প্রবলেম আছে, সি প্রোগ্রামিংয়ে মেবি এইটা এইভাবে করতে হয় না, আমার সেটা সঠিক জানা নেই। আমি তো ধরে রাখছিলাম এটাই হওয়ার কথা, এবং আমি যতদূর জানি এটা এইভাবেই হয়। তো আমি চেক করে দেখবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটার সমাধান দিয়ে দিব। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কবে? পরশুদিন ইনশাল্লাহ। এর মধ্যে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর হোমওয়ার্কটা করে ফেলো। হোমওয়ার্কটা কোনটা জানি ছিল, বলো তো? হোমওয়ার্ক কি দিয়েছিলাম? ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করা, এই কোডটা করতে বলছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাস এখানে থাকো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।